হ্যালো। তুহিন যতটা স্বাভাবিকভাবে ফোন দিয়েছিল, অপর পাশে ফোন রিসিভ হওয়ার পর সে আর ততটা স্বাভাবিক থাকতে পারল না। তার যেন মনে হলো বিরাট এক দুঃসাহসিকতার কাজ সে করে ফেলেছে। এটা করা উচিত হয়তো হয়নি। মেয়েটা তার থেকে নিজেকে আড়াল করে ভালো থাকতে চাচ্ছে, শক্ত হতে চাচ্ছিল, আর সে কিনা মেয়েটাকে আবারও দুর্বল করে দিল। তুহিনের ভাবনার মাঝে অপর পাশ থেকে আবারও ক্ষীণ স্বর ভেসে এলো। তুহিন ভাই কিছু বলবে? তুহিন যেন ডাকটা শুনে চমকে গেল। তৎক্ষণাৎ বিস্মিত চোখে বার কয়েক ফোনের স্ক্রিনে তাকালো। তার জানা মতে সে কখনো এই নাম্বার থেকে বনফুলকে কল দেয়নি। তবে মেয়েটা পেল কোথায় নাম্বার? বিস্ময়ে তুহিনের কথা হারিয়ে যাচ্ছে, কণ্ঠ দিয়ে বের হচ্ছে না শব্দ। বহু কষ্টে তবু উচ্চারণ করলো। তুমি আমার এই নাম্বারটি কোথায় পেলে? কেবল এইটা না, এই অবধি তুমি যতগুলো সিম চেঞ্জ করেছো সবগুলো নাম্বারই আমার জানা। রবি সিম তোমার দুটো, গ্রামীণ একটি, টেলিটক একটি এবং বাংলা লিঙ্ক 3টে সিম। এর মাঝে সবচেয়ে ব্যবহারকৃত সিমটি হলো গ্রামীণ, আর টেলিটকটি ব্যবহার করো তোমার অফিসের কার্যক্রম চালাতে। বাকিগুলো তেমন ব্যবহার করো না, ঠিক? তুহিন যেন আজ পরপর হতভম্ব হচ্ছে। বনফুলের শেষ প্রশ্ন শুনে ভেবাচাকা খেলো। অবাক হয়ে শুধালো, সবই তো দেখি জানো। হয়তো, তবে তুমি যে চর মারতে পারো সেটা কখনো জানিনি, তবে এখন জানি। বনফুলের শেষ কথাটা কেমন তীক্ষ্ণ ছিল। তুহিনের বুক যেন এফোর ওফর করে দিল মুহূর্তে। অপর পাশে থাকা মেয়েটিও চুপ। সে হয়তো নিজের প্রিয় মানুষের নিস্তব্ধতা উপভোগ করছে মন ভরে। তুহিন থামলো, নিজেকে ধাতস্থ করে বলল, একটা কথা রাখবে বনফুল? কি? জবাব দেওয়ার সময় বনফুলের কণ্ঠ যেন অত্যাধিক রকমের শীতল মনে হলো। তবে পাত্তা দিল না সেটা তুহিন, বরং অসহায় কণ্ঠে বলল, একবার কি হসপিটালে আসবে বনফুল? চিত্রা তোমাকে বড্ড দেখতে চাচ্ছে। তুহিনের আবদার মিনিট পেরোতেই বনফুলের নীরব তাচ্ছিল্যের ভাষায় হেয়ালি হয়ে উড়ে গেল। বনফুল উত্তর না দিয়ে তৎক্ষণাৎ বিচ্ছিন্ন করলো কলটি। তুহিন চোখ বন্ধ করে ফেলল। তার উচিত হয়নি মেয়েটাকে কল দেওয়া। মেয়েটার দিক না ভেবে সে আবারও আঘাত করলো। বয়সন্ধির মেয়েরা আবেগের দিক দিয়ে পৃথিবীর যে কোনো বিষয় থেকে এগিয়ে। তাদের জীবনে আবেগ প্রাধান্য পায় সবচেয়ে বেশি। আর সেই আবেগে তারা যদি কিঞ্চিত আঁচড় পায় তাহলে তারা হয়ে ওঠে ধ্বংসের বীজ। সবকিছু ধ্বংস করতে তারা সচেষ্ট। কেন কল দিলে ভাইজান? ও তো আসবে না আমি জানি। হুট করে চিত্রার অসুস্থ কণ্ঠ ভেসে আসতে তুহিন চমকে বোনের দিকে তাকালো। মেয়েটা জ্বরে মুখ লাল হয়ে আছে, চোখ বেয়ে নীরবে নিভৃতে গড়িয়ে পড়ছে অশ্রুকণারা। ভাই সান্ত্বনা দিতে চাইলো, কিন্তু চিত্রা যেন অনেক বুঝদার হয়ে গেল। বুঝদার কণ্ঠে বলল, আমি কষ্ট পাচ্ছি না ভাইজান, মোটেও কষ্ট পাচ্ছি না। তুমি চিন্তা করো না ভাইজান, আমি সামলে নিব নিজেকে। তুহিন ভাষাহারা। তার এত বছরের জীবনে নিজেকে এত বেশি অসহায় সে কখনোই অনুভব করেনি। আজ মনে হচ্ছে নিজের বোনের কথা ভেবে অন্তত তার নিজের ভালোবাসা ভুলে যাওয়া উচিত ছিল। সে বড় ভুল করে ফেলেছে, বড় ভুল। চিত্রার অসহ্য রকমের জ্বরে নাজেহাল অবস্থা, তবুও সে বেডে শুয়ে থাকছে না। কিসের একটা অস্থিরতা তার শরীর জুড়ে। ধরনীর বুকে তখন অপরাহ্নের মুগ্ধতা। আজান দিচ্ছে চারিপাশে। পাখির মৃদু কিচিরমিচির শব্দে সে আর বসে থাকলো না কেবিনে। তার মা আর ভাই গিয়েছে ডাক্তারের চেম্বারে রিপোর্ট নিয়ে। আশেপাশ ফাঁকা পেতে এসে বেরিয়ে গেল কেবিন ছেড়ে। এই ধুম জ্বর নিয়ে সে করিডোর জুড়ে পায়চারি শুরু করলো। হুট করে তার পা থেমে গেল করিডোর দিয়ে বাহিরে তাকাতে। অনাকাঙ্ক্ষিত মানুষটাকে হসপিটালের ভেতর ঢুকতে দেখে তার আনন্দরা যেন বাঁধ ভাঙল। বনফুল হসপিটালে ব্যস্ত পায়ে প্রবেশ করছে, তার পেছনে বাহার ভাইও। চিত্রা করিডোর ছেড়ে এগিয়ে গেল। বনফুল সকল রাগ ভেঙে তার কাছে এসেছে, এটা যেন সে বিশ্বাস করতে পারল না। চিত্রার মুখে বিশ্বজয়ের হাসি, তবে সে হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন সে দেখল বাহার আর বনফুল গাহিনী বিভাগে প্রবেশ করছে, চিত্রা অবাক, হতভম্ব। নিজের কৌতূহল দমাতে না পেরে এগিয়ে গিয়ে দেখলো সেখানে বাহারের বান্ধবী ওই নোংর মেয়েটাও আছে। কেবল আছে না, সে বাহার ভাইয়ের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে। ধরায় তখন প্রহর চলছে, অপরাহ্নের সমাপ্তির প্রহর। ব্যস্ত শহরে ঝুপ করে নেমে এসেছে ক্লান্তি। কেউ রিকশার টুংটাং শব্দে খুঁজে নিচ্ছে অবকাশের ভাবনা। আধার আকাশে আধো আধো কুয়াশারা হামাগুড়ি দিচ্ছে। হিমেল সমীর জনজীবনে দিয়েছে প্রশান্তি। কেবল শান্তি নেই চিত্রার দেহে মনে। কেবিনের এক কোনায় বসে সেই অশান্তির জীবনের হিসাব মেলাচ্ছে। মেলাতে মেলাতে ফলাফল বের হলো অদ্ভুত জীবন, অচেনা দুঃখ। চিত্রার চোখের কার্নিশ ঘেঁষে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখের পাতায় ভেসে উঠল সেই অপ্রত্যাশিত নিষ্ঠুর অপ্রিয় দৃশ্যটি। বাহার ভাই কারো ভরসার কাঁধ হয়েছে, এটা চিত্রা মানতে পারছে না। অবশ্য মানতে না পারারই কথা। যে মানুষ সর্বদা ছিল ছন্নছাড়া বেখেয়ালি, সে মানুষটা হুট করে কারো খেয়াল রাখার কারণ হয়ে যাবে, সেটা চিত্রা কিভাবেই বা মানবে? উন্মাদ হলো সে। দ্রুত গতিতে মায়ের ফোন থেকে কল লাগালো কাঙ্ক্ষিত সেই নাম্বারটিতে। রিং হলো। চিত্রা তৃষ্ণার্ত পাখির ন্যায় ছটফট করতে লাগলো। তার তৃষ্ণাকে চির যৌবনা রেখে অপর পাশের মানুষটি ফোন রিসিভ করলো না। অবহেলায় মূর্ছা গেল ফুলের ন্যায় চিত্রা। চোখ তার ঘোলাটে হয়ে এলো, দৃষ্টি এলোমেলো।
চারিপাশে হাতড়ে একটা ভরসার কাঁধ খুঁজলো, কিন্তু পেল না। পাবেই বা কিভাবে? তার ভরসার কাঁধ আজ অন্যের আশ্রয় হয়েছে যে, এই চরম সত্যি মানতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল মেয়েটি। চোখের সামনে বখাটে ভবঘুরে এক পাগলাটে পুরুষের হাসজ্জ্বল মুখশ্রী ভেসে উঠল, যাকে ভালোবেসে অষ্টাদশী বিনা লাভে কষ্ট ধার করেছে। একটি সুন্দর সকাল, চোখে মুখে নতুন উদ্যম নিয়ে তার আগমনে নাচছে মেঘ, প্রকৃতি আনন্দ ঘন। সওদাগর বাড়িতেও আনন্দ উপচে পড়ছে। আজ বাড়ির চঞ্চল প্রাণ বাড়িতেই ফিরে আসবে। অবনী বেগম ব্যস্ত হাতে রান্নাঘর সামলাচ্ছেন, তার সাথে সাহায্য করছেন রোজা সওদাগর। ব্যস্ত রান্নাঘরে হুট করে আগমন ঘটল ছোট্ট চেরির। এসেই মায়ের আঁচল টানল, শুধালো, কি রাধা আম্মু? অবনী বেগমের ব্যস্ত হাত থামল না। কাজ করতে করতে মেয়ের উত্তর দিলেন, ইলিশ মাছ রান্না করছি সোনা। তোমার চিত্রা আপার না অনেক পছন্দ, তাই। চিত্রা আপা কি আজ আসবে আম্মু? কতদিন আপার সাথে খেলি না, আপা না থাকলে মোটেও ভালো লাগে না আম্মু। অবনী বেগম এবার ব্যস্ত হাতে থামালেন, মেয়ের দিকে চাইলেন স্নেহের দৃষ্টিতে। আর কেউ না জানুক, সে তো জানে তার মেয়েটা চিত্রাপা বলতে পাগল। মায়ের বুকের স্নেহ ঢেলে দিল মিষ্টি চেরির পানে চেয়ে। কপালে আদর মাখা মিষ্টি চুমু এঁকে মেয়ের গাল টানলেন। তোমার ভালো লাগে না বলেই তো আপা চলে আসছে। আর মন খারাপ করে রেখো না, কেমন? চেরি গাল ভরে হাসলো। গোলগাল স্থূল আকার চেহারাটি ডাগর ডাগর অক্ষি যুগল হাসির দাপটে পিটপিট করলো। সেই পিটপিটি নেত্র মেলে সে বড় আম্মুর দিকে চাইল। বড় আম্মুকে কাজে ব্যস্ত দেখতে সাবধানী ভঙ্গিতে মায়ের আঁচল টেনে নত হওয়ার ইশারা করলো সে। মেয়ের সাবধানী হাবভাব এড়ায় না মায়ের দৃষ্টি, তাই সেও সাথে সাথে মাথা নামায়, শুধায়, সিক্রেট কিছু বলবে? চেরির সম্মতিতে মাথা নাড়ে উপর নিচ, প্রায় ফিসফিস করে বলে, আম্মু, তরকারিতে ইলিশ মাছের 2 টুকরো বেশি দিও। বাহার ভাই আর বনফুল বাবু তো ইলিশ মাছ অনেক পছন্দ করে। মেয়ের কথায় তাজ্জব বনে যায় অবনী বেগম। ও বাড়ির মানুষগুলোর সাথে তাদের আজকাল দেখা সাক্ষাৎ নেই বললেই চলে। না আছে সম্পর্ক, তবুও বাচ্চা মেয়েটা ভালো বাসা ভুলেনি, অথচ বড়রা অনায়াসে তো ভুলে ভালো আছে। দিব তো আম্মু, দিও প্লিজ। আর না থাকলে আমারটা দিয়ে দিব, তুমি কাউকে বলো না, কেমন? অবনী বেগমের চোখ ঝাপসা হয় মেয়ের এমন মায়া ভরা বায়নায়। সে ঝাপসা চোখে মেয়েকে আদর দিতে দিতে বলে, ওদের জন্য 2 টুকরো বাড়িয়ে দিব, তুমি চিন্তা করো না। মায়ের আশ্বাসে আনন্দ হারা হয় চেরি। ছুটে যায় রান্নাঘর ছেড়ে, মনে মনে ফন্দি আটে বাহার ভাইদের বাড়ি যাওয়ার। এখন একবার গিয়ে বুবুকে বলে আসবে যেন দুপুরে ভাত তাড়াতাড়ি না খায়। চেরি মাছ নিয়ে আসবে। সকাল হতেই চিত্রা হাসপাস শুরু করে। সে আর হসপিটালে থাকবে না, কোনোভাবেই না। তাকে বাড়ি নিয়ে গেলে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। মেয়ের নাছোড়বান্দা আবদারে মুনিয়া বেগম হার মানেন। সকাল সকালই তাকে ছেড়ে দেওয়ার আর্জি পেশ করেন ডাক্তারদের কাছে। তুহিন মাকে আগেই পাঠিয়ে দেয় বাড়িতে। চাঁদনি ও ওহি চিত্রাকে নিয়ে আসতে যায়। চিত্রার চঞ্চল চিত্ত, বাড়ি আসলে সে সুস্থ হয়ে যাবে কথাটি পুরোপুরি ঠিক নয়। ঠিক কথা হলো, বাড়ির পাশে বসবাসকারী প্রেমিকের সান্নিধ্যে থাকলে সে সুস্থ হবে। ছন্নছাড়া বাহার ভাইয়ের গিটারের শব্দ শুনলে সে সুস্থ হবে। সে সুস্থ হবে আধ্যাত্মিক এক ওষুধের মাধ্যমে, যে ওষুধের কথা কেউ জানে না, কেবল রাগ জানে আর রোগী জানে। চিত্রাদের গাড়ি শব্দ তুলে সওদাগর বাড়ির সামনে এসে থামলো। খানিক জার্নিতেই মেয়েটার শরীর ক্লান্ত। তুহিন দ্রুত গাড়ি ছেড়ে বের হলো। বোনের নিকট বাড়িয়ে দিল সাহায্যের হাত। চিত্রা এক পলক সেই হাতের দিকে চাইল, নির্লিপ্ত দৃষ্টিজোড়া সরিয়ে ক্ষীণস্বরে বলল, আমি পারবো। তুহিনের আশা ভরা হাতটা অগোচরে নিজেকে গুটিয়ে নিল। চাঁদনি ভাই বোনের এই মান অভিমানের পালা দেখে হতাশার শ্বাস ফেলল খুব গোপনে। পরিস্থিতি স্বাভাবিক করতেই কিছুটা মিছে ধমক দিয়ে বলল, কি তুই পারবি? হ্যাঁ, শরীর যা দুর্বল হয়ে আছে, নড়তেই তো পারছিস না ভালো করে। আয়, আমার হাত ধর দেখি, আমি ধরছি। চিত্রা বাক্য ব্যয় না করে নীরবে চাঁদনির হাতটা ধরল। তুহিন হতাশার শ্বাস ফেলল। চিত্রা গাড়ি থেকে নামতেই তার দৃষ্টি গেল একতলা বিশিষ্ট রংচটা দালানটির দিকে। যেই দালানের আধা খসা ছাদের কোণে বসে ঝিমুচ্ছে শালিক। কয়েকটা মেটে রঙের নিত্য পরিহিত জামাকাপড় উঠছে তাদের কার্নিশে। চিত্রা তীর্থের কাকের ন্যায় তাকিয়ে রইল মিনিট 2। হয়তো পরিচিত মানুষটাকে দেখতে পাওয়ার লোভে, কিন্তু ফলাফল শূন্য। গাঢ় বিষাদে সে জমল তার বুকে, কিন্তু হুট করে সকলের দৃষ্টি আটকে গেল সেই রংচটা বাড়ির মেন গেটের সামনে। একটা ক্রন্দনরত বাচ্চার নিষ্পাপ মুখমণ্ডল দৃষ্টিগোচর হতেই সকলের মন মুহূর্তেই হাপিত্তেশ করে উঠল। চিত্রা তো এই অসুস্থ ব্যথাযুক্ত শরীরটা নিয়ে ছুটে গেল নিষ্পাপ বাচ্চাটার দিকে। স্নেহের হাতে আগলে নিল মুহূর্তে। চিত্রার পেছনে পেছনে চাঁদনি, ওহি এবং তুহিনও উপস্থিত হলো। চেরির মুখমণ্ডল লাল হয়ে এসেছে, ঠোঁট ফুলিয়ে কাঁদছে বাচ্চাটা।
চিত্রা উত্তেজিত হলো, চঞ্চল কণ্ঠে শুধালো, কি হয়েছে আমার চেরি সোনার? কাঁদছে কেন আমার প্রিন্সেস? চেরির কান্নার স্রোত উত্তাল হলো, ঠোঁট ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলল, আপা, বুবু ভালো না। বনফুল বুবু পচা হয়ে গেছে, সে মোটেও ভালো না। সকলের ভ্রুকুঞ্চিত হলো। চিত্রা আহত চোখে চাইলেও বন্ধ দরজার দিকে। মনের মাঝে মানতে না চাওয়ার এক ঝড় উথাল পাতাল ধ্বংস তুলল। বনফুল নামক মিষ্টি মেয়েটা এমন পাষাণ হয়ে গিয়েছে তা সে মানতে পারল না। ওহি নিজের ছোট বোনকে বুকে চেপে ধরল, দাঁত কিরমির করে জিজ্ঞাসা করল, কি করেছে বনফুল তোমার সাথে? চেরির ঠোঁট ভেঙে কান্নারা ততক্ষণে আরো প্রশস্ত হলো। তারা জানল না বনফুলের দোষ কি ছিল। ততক্ষণে সদাগর বাড়ির ভেতর পৌঁছে গেল এই সংবাদ। তাদের সামনের বাড়ির মানুষগুলোর প্রতি এবার রাগ প্রগাঢ় হলো তাদের। চঞ্চল দিবসের মেঘ স্থির হয়ে গগনবক্ষে বিরাজমান আছে। মুগ্ধ বিকেলের ভ্যাপসা গরমে শহুরে মানুষ অতিষ্ঠ। এবার তেমন শীত পড়েনি। জানুয়ারি শুরু হতে হতেই শীত প্রায় পোটলা পুটলি নিয়ে বিদায় নিয়েছে সন্ন্যাসী বেশে। রাত হলে একটু ঠান্ডা আবহাওয়া থাকলেও সূর্য উঠতে উঠতে তা হারিয়ে যায় কোনো গহীনে। চাঁদনি বসে আছে তার বারান্দায়। ভিসার ঝামেলা কিছুটা মিটমাট করে এসে বসেছে। খুব শীঘ্রই তার পাসপোর্ট চলে আসবে। তারপর সে পাড়ি দিবে চেনা মানুষ, চেনা শহর, চেনা অবহেলা, অবজ্ঞার ভিড় ঠেলে। যেখানে গেলে আর কেউ তার মন ভাঙার জন্য থাকবে না, ভালোবেসে ব্যথা দেওয়ার জন্য থাকবে না। এসব ভাবতে ভাবতেই তার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। একটি হাসতে খেলতে থাকা জীবন নষ্ট করার জন্য একটি মানুষের বিশ্বাসঘাতকতাই হয়তো যথেষ্ট। তুই তো চলে যাবি বিদেশ, শান্তিতে থাকবি। আমি তো তোকে অনেক যন্ত্রণা দিতাম, ভালো থাকবি এবার, তাই না? মায়ের কণ্ঠ পেতেই চাঁদনির ধ্যান ভাঙল। তড়িৎ গতিতে পেছনে ফিরে চাইল। রোজা সওদাগর কফির মগ হাতে দাঁড়িয়ে আছে বারান্দার দরজায়। পরনে তার বেগুনি রঙের একটা সুতির শাড়ি। পুরনো হয়েছে বলে রংটা আর ঝলমল করছে না, কিছুটা মেটে হয়ে আছে। স্বর্ণের মোটা চেন গলায়, কানেও শোভা পাচ্ছে ভারী স্বর্ণ। চালচলনে পুরো রাজকীয় হাবভাব। মায়ের দিকে নির্নিমেষ তাকিয়ে রইল চাঁদনি। রোজা সওদাগর কফির মগ এগিয়ে দিলেন মেয়ের দিকে, কোমল কণ্ঠে বললেন, যাকে ভালোবাসতিস সে কে ছিল? চাঁদনি কফির জন্য হাত এগিয়ে দিয়ে থম মেরে গেল মায়ের প্রশ্নে। হৃৎপিণ্ডের গতি কিঞ্চিত অস্বাভাবিক হলো বোধহয়। তবুও সামলে নিল নিজেকে। ঝাপসা হয়ে আসা প্রেমিককে স্মৃতির পাতা থেকে সরানোর চেষ্টা করে উত্তর দিল, ছিল কেউ একজন, এখন তার নেই। যে নেই তার কথা জেনে কোনো লাভ কি আছে আম্মু? লাভ লোকসানের তুই কি বুঝবি? বুঝলে এভাবে নিজের পায়ে কুড়াল মারতিস না। তুই কিভাবে এমন একটা কাজ করলি? একটা ছেলেকে এত বছর ভালোবাসলি অথচ জানালি না। এখন আবার শুনি ছেলেটার সাথে সম্পর্কও নেই। সেই সুখে বিদেশ চলে যাবি। একটা বার মা বাপের কথা কি ভাবার প্রয়োজন মনে করিসনি? চাঁদনির মাথা নত। ধোয়া ওঠা কফির মগ নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। রোজা সওদাগর আশানুরূপ উত্তর না পেয়ে হতাশার শ্বাস ফেললেন। ক্ষীণস্বরে যেন গোপন আর্জি পেশ করলেন, বিদেশ যাওয়ার কি দরকার? বয়স তো হয়েছে, বিয়ে থা করে নিলে কি হয়? চাঁদনি এবার পলক ঝাপটিয়ে মায়ের পানে চাইল। অন্তরে তার বসে আসা ক্ষতটায় আবার নতুন করে রক্তক্ষরণ হচ্ছে। এর কণ্ঠে অসহায়ত্ব। মা, বিয়ের জীবনে সব নয়, বিয়ে ছাড়াও মানুষ বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ, তোর কাছে তো অন্য একটি ছেলে বড়। বাপ মার তো কোনো দাম নাই। একটা আইবুড়ো মেয়ে বাপ মায়ের ঘাড়ে বসে থেকে বাপ মার সুখ খাচ্ছে। বিয়ে করতে তার ভাল লাগে না। সমাজও তো এ কথা শুনলে ছি ছি করবে। আবার কয়দিন আগে কোন আন্ধারে এক ছেলের সাথে ধরা পড়ছিলি। কলঙ্ক কইরা রাখলি আমার গর্বটারে। তোর মতন সন্তানের মুখে আগুন দেই। চাঁদনির হাতে থাকা অতি সুন্দর সিরামিকের কফি মগটা বেশ শব্দ করে মাটিতে পড়ে গেল, ভেঙে হলো কয়েক টুকরো। কিছু সেকেন্ড আগেও যে মগটা অতি সৌন্দর্যতা প্রকাশ করছিল, কিছু সময়ের পরিবর্তে সে এখন সকল সৌন্দর্যতা হারিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এই ভাঙা কফি মগের সাথে চাঁদনি যেন নিজের মনে দারুণ এক মিল পেল। দুটো সুন্দর জিনিসই অন্যের আঘাতে ক্ষতবিক্ষত আজ। অস্ফুট স্বরে চাঁদনি চেঁচালো, মা! রোজা সওদাগর ভ্রুক্ষেপহীন ভাবে প্রস্থান নিলেন জায়গাটি ছেড়ে। একবার গাঢ় চোখে তাকিয়ে বোঝার চেষ্টাও করলেন না যে তার মেয়ের নরম আত্মাটি ভয়ঙ্করভাবে আজ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। চাঁদনি নিজের ডান চোখের কোণ ঘেঁষে আসা টলমল করা অযাচিত অশ্রুটি ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলের সাহায্যে মুছে নিল। ব্যথাতুর দৃষ্টিতে চোখের মণি ঘুরাতেই পাশের বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়ে থাকা ভীষণ মুগ্ধ করা ছেলেটার তাজ্জব মুখমণ্ডলে তার নজর পড়ল। চাঁদনি থমকে গেল সাথে সাথে। মৃন্ময় সবটা ঘটনায় যে দেখেছে তার বুঝতে বাকি রইল না তার।
মৃন্ময় হতভম্ব কণ্ঠে ডাক দিল, ইন্দুবালা। অথচ চাঁদনি কথা বলার সুযোগ দিল না তাকে। ঝড়ের বেগে চলে গেল বারান্দা ছেড়ে। একটা ছেলেতে তার আর মুগ্ধ হওয়ার কোনো কারণ অবশিষ্ট নেই। ছেলেটা যে তার জীবন দুর্বিষহ করে দিয়েছে। চিত্রার শরীরের তাপমাত্রা কিছুটা বেড়েছে। সন্ধ্যার আকাশ তখন বিদায় ধ্বনিতে মুখরিত। বাসায় বিদ্যুৎ নেই। কেবল বাসায় বললে ভুল হবে, পুরো এলাকাটাতেই ইলেকট্রিসিটি নেই। জেনারেটরও আজকাল খুব বিরক্ত করছে। সন্ধ্যাবেলায় বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো মহল্লা জুড়ে যেন ঝুপ করে নির্মল অন্ধকার নেমে এলো। তবে নির্মল আধার তেমন অসুন্দর নয়। পাখিদের নিড়ে ফেরার আনন্দ মেশানো আকাশটি অসুন্দরী হতেই পারে না। চিত্রায় অসুন্দর আকাশটি আজ মুগ্ধ চোখে দেখছে না। শরীর মন খারাপ থাকলে পৃথিবীর সকল মুগ্ধতাও কেমন বিরক্তিকর থাকে। চিত্রার ভারী পল্লব বিশিষ্ট চোখের পাতাটি বন্ধ। চোখ জুড়ে আবছা আবছা ঘুমু ঘুমু ভাব, তবে মস্তিষ্ক কিঞ্চিৎ জাগ্রত। আর সেই জাগ্রত মস্তিষ্ক হুট করে চিত্রার জন্য আনন্দবার্তা আনল। প্রেমের অদৃশ্য রথ নিয়ে এলো। তার জাগ্রত কর্ণে গিটারের মিহিসুর পৌঁছালো। বাহার ভাই বহুদিন পর গিটার বাজাচ্ছেন বোধহয়। চিত্রার মন পুলকিত করা গিটারের সুরটা বড়ই মোহনীয় ঠেকল। যে মোহ শুয়ে থাকতে দিল না চিত্রাকে। মেয়েটা ঘোরগ্রস্তের মতন উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এই অন্ধকারে আবৃত পৃথিবীতে প্রেমিকের ছায়া কেমন উজ্জ্বল নক্ষত্রের মতন জ্বলজ্বল করছে। চিত্রার ধ্যানমগ্ন মস্তিষ্ক পুরোটাই বাহারের উপর নিবদ্ধ। তার অক্ষি যুগলে বোধহয় বহু বছরের তৃষ্ণা। প্রেমিককে দেখতে চাওয়ার তৃষ্ণা বোধহয় পৃথিবীর সকল তৃষ্ণাকে হার মানায়। বাহারের আধার শরীরটা আজ চিত্রাদের বারান্দার দিকেই দাঁড়ানো। মানুষটা এখানে কখনোই দাঁড়ায় না, তবে আজ কেন? চিত্রার উত্তরবিহীন প্রশ্ন কতক্ষণ উত্তরের আশায় আহাজারি করে নেতিয়ে গেল। কানে ভেসে এলো মুগ্ধ করা কণ্ঠের গানের খানিক অংশ। গিটার বাজছে। চিত্রা যেন গানের সুরে লুকায়িত প্রেমিকের আবদারখানি বেশ ভালো করে উপলব্ধি করতে পারল। বাহার ভাইয়ের চোখ দুটি আজ হাসছে কি? আধারে ঠিক ঠাহর করতে পারল না সে। তবে এই অসুস্থ শরীর নিয়েও ছুটে গেল রুমে। সকালে যখন চেরিকে কাঁদতে দেখলো তখনই সে প্রতিজ্ঞা করেছিল এই বাড়ির মানুষদের সাথে আর কথা বলবে না। বিকাল হতেই সে প্রতিজ্ঞার জোর কমে এলো, আর এখন যেন তা নিঃশেষ প্রায়। চিত্রাদের সকল রুমে সৌরবিদ্যুতের ব্যবস্থা থাকা সত্ত্বেও আজ সেই ব্যবস্থাও কাজে লাগানো হয়নি। চিত্রার দাদির আদেশে সকল আলো বন্ধ, জ্বালানো হয়েছে হ্যারিকেন। বৃদ্ধার নাকি আধারে লণ্ঠনের আলো পছন্দ। তার ভাষ্যমতে অন্ধকার নবযৌবন পায় লণ্ঠনের সেই হলুদ আলোয়। যেহেতু সন্ধ্যার সময় সওদাগর বাড়ির মহিলারা তাই রান্নাঘরে ব্যস্ত। ড্রয়িং রুম জুড়ে কেবল নিস্তব্ধতার সমাবেশ। চিত্রা সেই নিস্তব্ধতার সুযোগ পেতে এই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেল। অসুস্থ শরীর ভাঙা হাত নিয়ে ধূপধাপ করে নেমে গেল সিঁড়ি বেয়ে। লুকিয়ে মেন গেট পেরোতে চিত্রা বুঝতো তার উপলব্ধি ভুল নয়। প্রেমিকের গান যে কেবল গানই ছিল না তা প্রমাণ পেল বাহারের শীতল উপস্থিতিতে। চিত্রা কথা বলার জন্য ওষ্ঠখানিক ফাঁক করতেই বাহারের মেঘমন্দ্র কণ্ঠ ভেসে উঠল, কথা বলো না রঙ্গনা, এই সুন্দর আধারে। প্রেমের নীরব আলিঙ্গন কেবল অনুভব করে হাঁটো, পারবে হাঁটতে? বাহারের প্রশ্নের উত্তরে চিত্রা শব্দ ব্যয়বিহীন উত্তর দিল, কেবল মাথা দুলিয়ে। চোখে ভর করেছে তার অভিমানী অশ্রু। দুকদম এগোতে চিত্রা নিজের হাতে উষ্ণ একটা হাতে নীরব উপস্থিতি পেল। এই ছোঁয়ায় বিস্মিত হতভম্ব সে। বাহার ভাই নিজে থেকে তাকে ছুঁয়ে দিচ্ছে, কিভাবে সম্ভব? এবারও চিত্রার বিস্ময়ের কারণের কোনো সঠিক বিশ্লেষণ পেল না। কেবল তার ডাগর ডাগর নয়নযুগল নির্নিমেষ বিস্ময় ভঙ্গিতে রইল। প্রায় 5 মিনিটের পথ হাঁটতেই বাহারের গমগমে স্বর ভেসে এলো, মামা যাবেন? চিত্রা চোখ তুলে তাকালো। হাঁটতে হাঁটতে তারা এলাকা পেরিয়ে চলে এসেছে। কেউ দেখে ফেলেনি তো? ভাবনার মাঝে চিত্রার হাতে নরম টান পড়ল। সে চোখ তুলে চাইতে চোখাচোখি হলো প্রিয় পুরুষের চোখ জোড়ার সাথে। শরীর বেয়ে বিদ্যুতের গতিতে ছড়িয়ে গেল প্রেমের নতুন বীজের অস্তিত্ব। নতুন করে গাঢ় হলো যেন সেই প্রেম। স্টেডিয়ামের আলোয় রিক্সা চলছে গন্তব্যহীন। বাহার ভাইয়ের এত নিকটে থেকেই বোধহয় চিত্রার গন্তব্যবিহীন ভ্রমণ। গলায় যেন আটকে আছে অবলিষ্ট শব্দগুলো। প্রগাঢ় নীরবতায় কেটে গেছে আধা ঘন্টা বোধহয়। চঞ্চল চিত্রা আর চঞ্চলতার নামতা গুনেনি। কথা বলবে না রণাঙ্গনা? প্রেমের চেয়েও কি রসাবেশ গাঢ় হয়? বাহারে আর্দ্র কণ্ঠের প্রশ্নে রঙ্গনার ধ্যানচ্যুত হলো। সেখানে গোঙানি শব্দ করল। বাহার হেসে উঠল উচ্চ শব্দে। গা দুলিয়ে হাসছে লোকটা। নীরব রাস্তায় ঝংকার তুলছে সেই হাসি। কবি এবং তার কবিতা বলে নারীর হাসির চেয়ে সুন্দর কিছু নাই। অথচ তারা যদি একবার প্রেমিকের হাসি দেখত তাহলে তাদের এই ভ্রান্ত ধারণা মুহূর্তেই মিশে যেত। চিত্রার ভ্রু কুঞ্চিত হলো। লোকটা কি অকারণেই হাসছে আজ? এর আগে কখনো তো সে এমন আড়ম্বরপূর্ণ ভাবে হাসেনি। চিত্রা শুধালো, এভাবে হাসছেন কেন? কান্না করার কোনো কারণ নেই বলে। বাহারের তৎক্ষণাৎ উত্তরে খানিক হোঁচট খেল সে। চিত্রার হতভম্ব মুখ দেখে যেন প্রেমিকের বড় আনন্দ হলো।
তাই তো সে মিহিস্বরে বলল। আমার হাসি কি বেশি অসুন্দর? বাহারের প্রশ্নে চিত্রা ডানে বামে মাথা নাড়ালো, নিভু নিভু কণ্ঠে বলল। একটু বেশি সুন্দর। তাহলে আমার সেই হাসি কেন কেড়ে নিচ্ছ রণাঙ্গনা? বাহারের শীতল তবে তীক্ষ্ণ প্রশ্নে চিত্রার মুখ ভার হলো। সে কষ্ট দিচ্ছে বাহারকে। সে অথচ লোকটার দেওয়া কষ্টে মেয়েটা প্রতিনিয়ত পড়ছে। রাগে দুঃখে মেয়েটা তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিল বাহারের দিক থেকে। বাহার তো তা দেখে শরীর এলিয়ে আয়েসি ভঙ্গিতে রিকশায় হেলান দিয়ে বসলো। ঘোরগ্রস্ত কণ্ঠে বলল। রণাঙ্গনা, অভিমান কি মুখ ফিরিয়ে নিতে বলে? এখন এসব জিজ্ঞেস করছেন? আপনি মুখ ফিরিয়ে থাকেননি? থেকেছিলাম বুঝি। আচ্ছা রণাঙ্গনা, চোখ যদি কিছু না দেখে তাহলে তার উপস্থিতি পৃথিবী কি মিথ্যা বলে ঘোষণা করে? বাহারের হেয়ালি প্রশ্নে চিত্রার হতভম্বতা। কি? বাহার আকাশের দিকে চাইল, দীর্ঘশ্বাস ফেলে বলল। জানো মেয়ে, তোমার হসপিটালের করিডোরে মশা অনেক বেশি। আমাকে একটা রাতও শান্তিতে ঘুমাতে দেয়নি। হসপিটালে আপনি গিয়েছিলেন? চিত্রার প্রশ্নে হেয়ালি হাসলো বাহার। উত্তর দিল না আর। মনে মনে অপরাধ বোধে চিত্রার মাথা নুইয়ে এলো। লোকটা তাহলে হসপিটালে যেত এত রাতে? সে কখনো দেখেনি, দেখবেই বা কিভাবে? ঘুমের ইঞ্জেকশন তাকে যে রাত জাগতে দিত না। চিত্রার ভাবনা ছেদ করে বাহারের কণ্ঠ ভেসে এলো। রণাঙ্গনা, প্রেমের অপর নাম কি জানো? প্রেমের অপর নাম হলো যন্ত্রণা, যা তুমি তুমুল আবেগে লুটফুটে নিচ্ছ আর আমিও দান করছি। যন্ত্রণা ভেতরটা ক্ষত হচ্ছে, তবুও প্রেমিক ছাড়ছো না কেন মেয়ে? চিত্রা এবার আর প্রশ্ন শুনে হতভম্ব হলো না, বরং হাসলো। খোলা রাস্তায় হিমেল হাওয়া ছুঁয়ে গেল তাদের শরীর। চিত্রা মায়াময় চোখে চাইল বাহারের প্রশ্নে, নিখাত কণ্ঠে বলল। আমার বোধহয় কেবল প্রেম নয়, ভালোবাসাও আপনি। যন্ত্রণা তোমার এত প্রিয়? আপনি আমার এত প্রিয়। এই পৃথিবীতে হাজারখানেক ঋণ না থাকলে যন্ত্রণায় বাহার তোমার হাতে মেয়ে। অথচ সম্পর্কের ঋণে আজ তোমার প্রিয় পুরুষ দেউলিয়া হয়ে বিলিয়ে দিয়েছে নিজেকে। তাই যন্ত্রণাই হতে পারবে সে, মলম আর হতে পারবে না। চিত্রা বিচলিত হলো বাহারের কথায়। কিছু বলার আগেই বাহার আলগোছে তার হাতের মুঠোয় নিজের হাত রাখলো, গুনগুনিয়ে সুর তুলল। আমি গলা বেশি খাবো, কানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হব না। রণাঙ্গনা, আমি তোমার যন্ত্রণা হয়ে থেকে যাব, ভুলে যাব না তো আমায়? আমায় ভালোবাসা ছেড়ে দিবে কি? এই প্রশ্ন করা বাহার ভাইকে চিত্রার কাছে বড় অসহায় ঠেকলো। মানুষটা কি ভেতর ভেতর ভেঙে গেছে? ক্লান্ত রজনী, ফুরিয়ে আসা দিনের বিজ্ঞাপন নিয়ে পথে নেমেছে নিবিড় রাত্রি। চিত্রার একা বসে থাকা তেপেয়া যানটা এসে থেমেছে তাদের বাড়ির সামনেটায়। সাথে চিত্রার মলিন একাকিত্ব এবং পেছনে ফেলে আসা প্রিয় প্রেমিকের স্মৃতিও এসেছে তার সাথে। রিকশা থেকে নামতেই এলাকার কোনায় কোনায় জ্বলতে থাকা হলুদ বাল্বের কল্যাণে আলোকিত পথটার ধারে দাঁড়িয়ে থাকতে দেখলো তার ভাইকে। কেবল ভাইজান একা নয়, একটু গাঢ় চোখে তাকাতে খেয়াল করলো কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তার আব্বু আর বড় আব্বু। মৃন্ময় ভাইয়াকেও দেখা যাচ্ছে। বিল্ডিংয়ের মূল গেটের সামনে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে তার 3 বোন। চিত্রা রিকশা থেকে নামতেই সকলের ধ্যান যেন তার উপর এসে নিবদ্ধ হলো। বিস্মিত হতভম্ব দৃষ্টি সকলের। সবারই তাজ্জব দৃষ্টি মস্তিষ্কের স্নায়ুকোষে ছড়িয়ে যেতে চিত্রার মনে হলো রাত ঘন হয়েছে, অথচ সে অবলীলায় বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে। বাড়ির মানুষগুলো কি তার চিন্তাতেই বাহির হয়েছে? চিত্রার দুরু দুরু বুকে প্রশ্নের স্তূপ। সেই স্তূপ চাপা দিয়ে সে রিকশা থেকে নেমে দাঁড়ালো। ততক্ষণে তার বাড়ির সকলে ছুটে চলে এসেছে তার সামনে। চিত্রা রিকশা থেকে নামতে দেরি, অথচ সশব্দে তার গালে চড় পড়তে দেরি হলো না। ভয়ানক চড়ে মেয়েটার চোখ মুখ অন্ধকার করে এলো। চোখের সামনে আধার করে যেন পুরো পৃথিবী ঘুরে উঠল। চিত্রা কিংকর্তব্য বিমূঢ় নয়ন যুগল মেলে সামনে তাকাতেই নিজের বাবার অগ্নিদৃষ্টির ভয়ঙ্কর দাবানলে ঝলসে গেল তার চিত্ত। সে গালে হাত দিল, ভীত নয়ন নত করল। সাথে সাথে ভেসে এলো নুরুল সওদাগরের ভয়ঙ্কর হুঙ্কার। রাত বিরাতে না বলে বাসা থেকে উদাও হয়ে গেছ? যেহেতু সেহেতু ফিরে আসার কি প্রয়োজন ছিল? ফিরে না আসলেই তো পারতে, ফিরে এলে কেন? হ্যাঁ, চিত্রাদের বিল্ডিং এর আশেপাশের বিল্ডিংগুলোর বন্ধ থাকা প্রত্যেকটা রুমে আলো জ্বলে উঠল। প্রায় সবাই জানালা দরজা দিয়ে উকিঝুঁকি মেরে বোঝার চেষ্টা শুরু করলো কি হচ্ছে নিচে। আর ইতিমধ্যে যারা জেনেছে চিত্রা নিখোঁজের খবরটা, তারা বলা বলি করছে কি যেন। তুহিন ছুটে এলো বোনের সামনে, আগলে দাঁড়ালো বোনকে। ছেলেটার চোখ মুখও রাগে লাল হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে সে রাগ সংবরণ করলো, দাঁত কিরমির করে বাবার উদ্দেশ্যে বলল, আপনার বুঝতে হবে যে সব জায়গায় সিন ক্রিয়েট করা উচিত নয়। বয়সটা কি এমনই হয়েছে? নুরুল সওদাগরের চেহারায় ক্রোধ নেমে এগিয়ে ভর করলো অবাক। সে তাজ্জব বনে গিয়ে বলল, কি বলছো তুমি এসব?
তোমাদের আজকার কারণে আজও মাথায় উঠেছে, তোমরা তা বুঝছো না। আশকারা যেহেতু আমরাই দিয়েছি, শাসনও আমরাই করব। আপনি যেহেতু স্নেহের বেলায় উদাসীন, সেহেতু শাসনের বেলায় এগিয়ে আসার কোনো প্রয়োজন নেই। নুরুল সওদাগর আরেকটি ভয়ঙ্কর ধমক দেওয়ার জন্য মুখ খোলার প্রস্তুতি নিতেই তাকে থামিয়ে দিলেন আফজাল সওদাগর। গুরু গম্ভীর কণ্ঠে বলল, নুরু, বাড়ির সামনে নিয়ে রাস্তায় মজা উড়ানোর কাজ তোকে মানায় না, আর বাড়ির মেয়ের গায়ে হাত তোলা আমার পছন্দ না। জানার পরেও কাজটা কিভাবে করছিস, আর একটা কথাও বাড়াবে না। যা কথা বলার বাড়ির ভিতর হবে। ভাইয়ের কথার উপর কথা বলার ক্ষমতা নেই নুরুল সওদাগরের, তাই সে চুপ হয়ে গেল। তৎক্ষণাৎ পাশের বিল্ডিং থেকে একটা ধারালো কটূক্তি ধেয়ে এলো। সওদাগর বাড়ির মেয়েদের তো ভালোই গুণ, কেউ রাত বিরাতে ভাইরাল হচ্ছে, কেউ বা ঘর ছাড়ছে। বাহ, এক একজন খুবই গুণী। কটূক্তিটা বেশ ভয়ঙ্কর ভাবেই তেড়ে এসে হামলে পড়ল যেন সওদাগর বাড়ির সম্মানের উপর। সবচেয়ে বেশি আঘাত করলো চাঁদনিকে। যে মেয়েটা সারাটা জীবন সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিল, আজ তার সম্মান নিয়ে টানা হেঁচড়া হচ্ছে খোলা রাস্তায়। মৃন্ময়া তড়িৎ গতিতে চাঁদনির দিকে চাইল কথাটা শুনে। মেয়েটা সদর দরজার ভেতর আরেকটু যেন আড়াল হয়ে গেল, হয়তো লজ্জায়। মৃন্ময়ের রাগ উঠল, হুঙ্কার দিয়ে উঠল কটূক্তি করা মানুষটার উপর। বেশ ভেঙে ভেঙে বলল, সওদাগর বাড়ির কে কি করেছে তা না দেখে আপনার বাড়ির কে কি করেছে তা দেখেন আন্টি। সওদাগর বাড়ি ভাইরাল হলেও মুখে চুনকালি মাখার মতো কিছু করেনি, অথচ আপনাদের এমন অনেক কাহিনী আছে যা ভাইরাল হলে আপনাদের মরা ছাড়া উপায় নেই। মৃন্ময়ের জবাবেই সকলের মুখ বন্ধ করতে যথেষ্ট ছিল। আশেপাশের বাড়ির বেশিরভাগ মানুষ লাইট বন্ধ করে ভেতরে চলে গেল। কেউ বা রয়ে গেল শেষ পর্যন্ত মজা দেখার লোভে। চাঁদনি ছুটে ভেতরে চলে গেল। আফজাল সওদাগর মৃন্ময়কে কৃতজ্ঞতা জানাতে ভুললেন না। নিষ্ঠুর রজনী গাঢ় হলো, সাথে গাঢ় হলো সওদাগর বাড়ির আলোচনা। এক একজনের এক এক রকম প্রশ্নের সম্মুখীন হলো চিত্রা, কিন্তু উত্তরে সে ছিল উদাসীন, ভাবুক, নিশ্চুপ। অবশেষে কথা বললেন মনোয়ারা বেগম। চিত্রার সম্মুখীন হয়ে রাশভারী কণ্ঠে শুধালেন, কোথায় গিয়েছিলে তুমি কাউকে না বলে? আর সবাইকে তোয়াক্কা করলেও দাদিকে অসম্মান করার ইচ্ছা নেই চিত্রার, তাই ক্ষীণস্বরে জবাব দিল, আমার একা একা ঘরে ভালো লাগছিল না, তাই ভেবেছিলাম বাহির থেকে হেঁটে আসি। হাঁটতে হাঁটতে একটি জায়গায় বসলাম, অথচ এতটা সময় কেটে গেল টেরই পাইনি। চিত্রার সাজানো মিথ্যে উত্তরটা গ্রহণীয় হলো তা সকলের মুখ দেখে বোঝা যাচ্ছে। তবুও দাদি থেমে নেই, বরং নিজের ছেলেদের উদ্দেশ্যে অসন্তোষ প্রকাশ করে বললেন, আফজাল, নুরু, আমজাদ, তোমরা তোমাদের সন্তানদের, বিশেষ করে মেয়েদের এত আহ্লাদ আর স্বাধীনতা দিয়েছ যে তারা তোমাদের সম্মান নিয়ে ভাবছে না। আফজাল তো আর মেয়েকে দেশ ছাড়া করে স্বাধীনতার পথ আরও সুদীর্ঘ করেইছে, তাকে আর আমার কিছু বলার নেই। কিন্তু নুরু আর আমজাদ, তোমরা শক্ত হাতে হাল ধরো। যদিও ওহিকে কখনো অস্বাস্থ্যকর কিছু বলতে দেখিনি, তবুও এ পরিবেশে থাকলে অস্বাভাবিক হতে সময় লাগবে না। প্রত্যেকের বিয়ের বয়স হয়েছে, বিয়ের তোড়জোড় করো। না হয় একজন ধরা পড়েছে রাতে এক ছেলের সাথে, আর একজন না বলে ঘর ছেড়ে বেরিয়ে গেছে। এরপর কি হবে আমি ভাবতে পারছি না। আবারও কথার তীর চাঁদনির বুকে এসে ক্ষত বাড়িয়ে দিল তার দ্বিগুণ। সে দাঁত মুখ শক্ত করে রাখলো, যেন তার দুর্বল সত্তা খোলস ছেড়ে বেরিয়ে না আসে। চিত্রাও অসহায় দৃষ্টিতে চাইল বোনের পানে। তার জন্যই আজ বারবার আপাটাকে মানুষ আকারে ইঙ্গিতে কথা শোনাচ্ছে। কিন্তু দমে গেলেন না মুনিয়া বেগম, বরং মেয়েদের দেয়াল হয়ে কিছুটা কর্কশ কণ্ঠে বললেন, একটা মানুষের সারাদিন ঘরবন্দি জীবন ভালো নাই লাগতে পারে, তাই বলে তাকে বিয়ে দিতে হবে আরও হেন তেন বলার কোনো মানে নেই। তাছাড়া চাঁদনিকেও কথা কথা টানার কোনো কারণ দেখি না। রাত বিরেতে ভাইরাল হওয়াটা ছিল ওর ভাগ্যের নির্মমতা, কিন্তু ওর চরিত্র এখনও দাগহীন আমি জানি। ঘরের মানুষের যদি দুর্বলতায় আঘাত করি, তাহলে বাহিরের মানুষ আমাদের ছেড়ে কথা বলবে। মনোয়ারা বেগম তার পুত্রবধূর উপর ক্ষুব্ধ হলেন। কিছুটা রাগেই কণ্ঠে বললেন, তোমাকে এ বাড়ির বউ করে আনাটা ছিল আমার জীবনে সবচেয়ে বড় ভুল। সত্যিই তাই, আপনার ভুলের জন্য আমাকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। ভুল একজনের আর আফসোসের জীবন কাটাতে হচ্ছে আর একজনের। হায়, সবই ভাগ্য। মুনিয়া বেগমের মোক্ষম যুক্তির পরে হতবিহ্বল মনোয়ারা বেগম। নুরুল সওদাগরও সরু চোখে স্ত্রীর পানে চাইলেন, আর বাকিদের ঠোঁটে মিটিমিটি হাসি ছড়িয়ে গেল। দাদিকে এমন জবাব না দিল
তিনি চুপ হতেন না, আর একমাত্র এই মানুষটি ছাড়া কেউ এমন জবাব দিতেও পারত না। মায়ের প্রতি ভালোবাসা চিত্রা দ্বিগুণ বাড়ল। বাবা তাকে অবিশ্বাস করলেও মা তাকে কত বিশ্বাস করে। বড় চাচির মতন মা অবুঝ নয়, সন্তানকে আঘাত করেন না তিনি। সেই আলোচনার ইতি ঘটল সেখানেই। ওহির ব্যস্ত পাজোরা নির্নিমেষ ছুটছে। আজ ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, অথচ ঢাকা শহরের জ্যামের জন্য তার বুঝি সেই ক্লাস আর করা হলো না। রিক্সা একাধারে জ্যামে আটকে থাকায় সেই পায়ে হাঁটা শুরু করেছে। তাড়াতাড়ি তো পৌঁছানো যাবে। বড় রাস্তা ছেড়ে গলি ধরল সে। সূর্যের তেজ মাথার উপর তখন বাড়ছে। রোদে চোখ ঝিমিয়ে আসতে তার মাথার উপর ছাতা তুলে ধরল কেউ। ওহি অবাক হলো, বিস্মিত ভঙ্গিতে পাশ ফিরে চাইতে দেখলো ফরমাল পোশাকে হাসছে এক সুপুরুষ। পুরুষটির হাসি ছড়িয়ে গেল ওহির ঠোঁট অব্দি। মেয়েটা মুচকি হেসে বলল, আরে হুমুর বাপ যে, কি খবর শুনি? নওশাদের হাসিটা আরেকটু প্রশস্ত হলো। গা দুলিয়ে হেসে বলল, কোনো খবর নেই আপাতত। আপনি দু কদম এগিয়ে এলে সম্ভবত নতুন কোনো খবর হয়তো তৈরি হবে। ওহি ভ্রুজোড়া কুচকালো সন্ধিহান কণ্ঠে বলল, কোন আগানোর কথা বলছেন? যে আগানোতে আপনার সাথে হুমুর দেখা হবে। এই তো সামনে আমার গাড়ি, হুমু সেখানেই আছে, আসুন। এই আগানোর কথাই বললাম, অন্য কিছু ভাববেন না ম্যাডাম। নওশাদের দুষ্টু কণ্ঠে হেসে উঠল ওহি। মাথা দুলাতে দুলাতে বলল, আমার সাথে চালাই কি? সাইকোলজি রেস্টুরেন্ট, আমি সব বুঝি। মন বুঝেন তো? নওশাদের গাঢ় ইশারায় ওহি মাথা ঘুরিয়ে ফেলে। লোকটা লজ্জা দিচ্ছে আজকাল। ধরায় তুমুল সূর্যের তাপ দেওয়ার পর গগন এখন শান্ত। গুরু গম্ভীরভাবে ডেকে উঠেছে সে কিছুক্ষণ বাদে বাদে। চিত্রা উদাসীন চোখে সেই আধার আকাশ দেখছে। আজকাল তার আকাশ দেখতে ভালো লাগে, কেমন মন ভালো হয়ে যায় সেখানে চাইলে। চিত্রার ধ্যানের মাঝে গগন চিরে বেরিয়ে এলো বৃষ্টির বিন্দু। শীতল করলো ধরা, শান্তি স্বস্তিতে ভরে উঠল প্রকৃতি। বৃষ্টির ফোঁটায় ভেসে এলো অতীত, বেজে উঠল ব্যথার সুর। আগে বৃষ্টি নামলেই চিত্রা আর বনফুল পথ আগলে দাঁড়িয়ে পড়তো, হইচই করে ভিজত অনেকক্ষণ। কি আনন্দ ছিল তখন। তখন চিত্রা দুঃখ চিন্ত, অথচ আজ চিত্রার বুক ভার করা অতীত বিশ্লেষণের মাঝে পথ হতে বহু পুরনো সেই খিলখিল হাসির হুঙ্কার শোনা গেল। যে হাসিতে মুগ্ধ হলো আকাশ, বাতাস, পাতাল ও পৃথিবী। মুগ্ধ হলো বন্ধুত্বের বীজ। চিত্রা বনফুলকে ভিজতে দেখে তৎক্ষণাৎ ছুটে গেল নিচে। কারো ডাক শুনল না, বাঁধন মানল না। এই বুঝি বন্ধুত্ব তাকে দুহাত মেলে ডাকছে। এখন আর কোনো পিছুটান তার জন্যে নয়। আনন্দের রথে করে যখন চিত্রার সকল সুখ ফিরে এলো, ঠিক তখনই থেমে গেল চিত্রা। মেন গেটটার সামনে এসে থমকে গেল পা। আজ বনফুল একা ভিজছে না, তার সঙ্গী হয়েছে নতুন। চিত্রার জায়গায় আজ নোঙর নামক মেয়েটির অবস্থান। দুজনেই আনন্দে হাসছে। চিত্রা ড্যাব ড্যাব করে সেই দৃশ্য দেখল। বুকের ভিতর তাজা ক্ষত, চোখে অশ্রুদের ভিড়। ভগ্নাংশেষ মনটুকু নিয়ে ফিরে যেতে নিলেই তার হাত আঁকড়ে ধরে বাধা দিল কেউ। চিত্রা থেমে গেল। তার ভাঙা মনটাকে জোড়া দিতে দিতে প্রেমিক বলল, ভিজবে না রণঙ্গনা? বৃষ্টি না তোমার বড় প্রিয়? চিত্রা ঘাড় ঘুরিয়ে চাইল। বাহার ভাইয়ের নিখাত হাসি ভেসে উঠল চোখের সামনে। চিত্রা অভিমানী স্বরে বলল, কার সাথে ভিজবো? বনফুলে যে সঙ্গী হয়েছে নতুন। বাহার হাসলো, ঝাঁকড়া চুল এলোমেলো করে বলল, কষ্ট পেও না রণঙ্গনা, পৃথিবীর নিয়মেই যে এমন। পুরাতন অবহেলা পায় নতুনের উদ্যান। কোনো শূন্য স্থান পৃথিবী অপূর্ণ রাখে না যে। তাই তো আজ আমি তোমার সঙ্গী হলাম। তোমার একটু দুঃখের ভার না হয় আমি কাঁধেই নিলাম। কষ্ট পেয়ে না মেয়ে, দিন শেষে মানুষ যে বদলায়। আমার ভীষণ কষ্ট হয় বাহার ভাই। তাই তো আমি তোমার সুখ হয়েছি মেয়ে। আকাশে ক্ষণে ক্ষণে মেঘ জমছে। ফেব্রুয়ারি শুরু না হতেই এমন ঝড়ের তাণ্ডব দেখে মনুষ্যজাতি বিভ্রান্ত। পাখিরা ঘর ছেড়ে বেরোচ্ছে না। দামি দামি এই গাড়ি করে অফিস যাওয়া কর্মকর্তাদের ভিড়ও নেই পথে ঘাটে। কেবল দেখা যাচ্ছে রিক্সা চালকদের। ভিজে টইটুম্বর হয়ে থাকা শার্টের সাথে লেগে আছে তাদের ক্ষুধার্ত জীর্ণ শীর্ণ দেহখানি। শরীর দেখলেই বোঝা যায় অভাবের কাছে বৃষ্টির বাহানা নিছকই হাস্যকর। বৃষ্টি হোক কিংবা খরা, পেটের দায়ে এই মানুষগুলোকে বেরোতেই হবে বাহিরে। তাদের যে বিশ্রাম নেওয়ার অবকাশ নেই। তাদের পেট যে ক্ষুধার আহাজারি করতে ব্যস্ত। চিত্রা তার পড়ার টেবিলে বসে পা ঝুলাচ্ছে। বাহার ভাই মনোযোগ দিয়ে পড়তে বসতে বলেছে। পড়াশোনা না করলে বাহার ভাই রাগ করবে। সে রাগের কথা ভেবে এত তোড়জোড় করে পড়তে বসা। অথচ তার মন পড়ে আছে বাহিরে। আগে যেমন পড়তে বসলে বনফুলকে ডাকতে ডাকতে পাড়া মাথায় তুলতো, আজও সে পুরনো কাজটি করতে ইচ্ছা করছে। অথচ আজ মনে একরাশ অস্বস্তি। কাজটি করলে বনফুল প্রত্যুত্তর যদি না করে তাহলে সে তো ভীষণ লজ্জা পাবে। চিত্রার আকাশ পাতাল ভাবনার মাঝে তার ঘরে আবির্ভাব ঘটে ছোট্ট চেরির। গুটি গুটি পায়ে সে তার বুবুর কাছে এসে দাঁড়ায়। মিষ্টি কণ্ঠে বলে, বুবু তুমি পড়া ফাঁকি দিচ্ছ। পড়া ফাঁকি কই দিচ্ছি?
এই যে তুমি পড়ার টেবিলে বসে পা দোলাচ্ছ আর কি যেন ভাবছো, অথচ সব করছো কিন্তু পড়ছো না। ও বাবা, চেরি সোনা কি বুবুকে পাহারা দিচ্ছে? কে বলেছে তাকে এটা করতে শুনি? কেন, বাহার ভাই? তুমি ওদের সঙ্গে আবার কথা বলতে গিয়েছিলে? তোমাকে না সবাই না করেছিল ওদের সাথে যেন কথা না বলো? কি করব আমি বুবু, বাহার ভাই এত আদর করে ডাকলো, আমি রাগ করে থাকতেই পারলাম না। তার উপর সে লুকিয়ে আমার হাতে ইলিশ মাছও খেয়েছিল আমার রাগ ভাঙাতে। কি? কই, আমরা তো জানি না। আরে সে তো লুকিয়ে এসেছিল, তোমরা জানবে কিভাবে? বনফুল বাবু আমাকে কেমন কঠিন করে বলল, চেরি তুমি যাও, সওদাগর বাড়ির বাতাস এলে আমার রাত দরজা বন্ধ করে রাখি, আর সেখানে তো ইলিশ মাছ বহু দূরের কথা। তারপর ওদের বাড়ির ওই নোংর নামের আপুটা দরজা বন্ধ করে দিল। আমি দাঁড়িয়ে রইলাম, অথচ ওদের একটুও মা হলো না। জানো বুবু, আমাদের আগের বোকা বোকা বনফুল বুবুই ভালো ছিল বুবু, এই বনফুল বুবুকে মোটেও ভালো লাগে না। বাচ্চাটার এই সরল সোজা স্বীকারোক্তিতে চোখ ভরে এলো চিত্রারও। এই গম্ভীর পরিবেশ এড়াতেই সে চঞ্চল কণ্ঠে বলল, বনফুল বাবু দেখবে এক্ষুনি আমাদের সাথে কথা বলবে। চলো আমরা আগের মতন সন্ধ্যাবেলা যে কবিতা বলে হাঁক ছাড়তাম আজ সেটা বলি, দেখবে তোমার বনফুল বাবু ঘরে থাকতেই পারবে না। চিত্রার অপরিপক্ক বুদ্ধিটি পছন্দ হলো চেরিরও। সে হাততালি দিয়ে উঠল খুশিতে, ঘাড় কাত করে সায় দিল। তারপর দুটো চঞ্চল প্রাণী ছুটে গেল বারান্দায়। বুকে অদম্য সাহস এবং আশা নিয়ে দুজন আওড়ালো বহু পুরনো সেই ছড়াটি। ভুল ভুল ভুল, জীবনের সবটুকুই ভুল, তার মাঝে ঠিক কেবল তুই বনফুল। বার কয়েক কবিতাটি আওড়ালো। আগে যখন চিত্রা সন্ধ্যাবেলায় কবিতা বলে হাঁক পারত, বনফুল দ্রুত লজ্জা মুখে উপস্থিত হতো, লাজুক স্বরে যা বাদর বলতো। অথচ আজ বার তিনেক ডেকেও সাড়া পেল না। ভেঙে গেল চঞ্চল প্রাণের তুমুল আশা। বুক ভার করে উঠল দুজনার। তবে চিত্রার ক্ষতটা হলো একটু বেশি গাঢ়। বন্ধুত্বের অকাল মৃত্যুতে সে চরমভাবে শোকাহত হলো, ভেঙে পড়লো বাজেভাবে। শেষে আশার বিন্দুও নিঃশ্বাস হয়ে গেল। ছোট্ট চেরি হয়তো বড় বোনের এই ভেতরে ভেঙে চুরে যাওয়ার ব্যাপারটা বুঝলো। ছোট্ট হাতে জড়িয়ে ধরলো বোনটির হাত, সান্ত্বনার স্বরে বলল, তুমি মন খারাপ করো না বুবু, বনফুল বাবু হয়তো ঘুমোচ্ছে, জেগে থাকলে ঠিক উত্তর দিত। ছোট বোনের কোমল স্বরে যেন চিত্রার ঠোঁট ভেঙে কান্না এলো। হাঁটু মুড়ে বসে জড়িয়ে ধরলো বোনকেই। আমরা যখন ভীষণ ক্ষত পাই বুকের গভীরে, তখন এমন করে আমরা মানুষকে আগলে ধরে একটু শান্তি চাই। চেরিও মন খারাপ করে বোনকে জড়িয়ে রাখলো। ঠিক এর মাঝে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটল। পাশের বিল্ডিং থেকে বহু পরিচিত সেই কণ্ঠ ভেসে এলো। বাদর। যা হওয়ার কথা ছিল না তা আকস্মিক ঘটে যাওয়ায় চেরি আর চিত্রার সহসায় বোধগম্য হলো না সেটা। কিন্তু মস্তিষ্কের নিউরনে যখন ছড়িয়ে গেল সেই ধ্বনি, তখন তারা বুঝলো আজ অপ্রত্যাশিত কিছু ঘটে গেছে। বন্ধুর গুটিয়ে নেওয়া হাত আবার মেলে ধরেছে, আহ্বানে সাড়া দিয়েছে বন্ধু। চিত্রা চেরি দুজনাই বিস্ফোরিত নয়নে সামনের দোতলা বিল্ডিংটার দিকে চাইল। বনফুল দাঁড়িয়ে আছে, করুণ হাসি ঠোঁটের কোণ ঘেঁষে কেমন আধা ভাঙা কণ্ঠে বলল, চলে যাচ্ছিলি নাকি? আর ধৈর্য নিয়ে অপেক্ষার। চিত্রা কথা বলতে চাইল, কিন্তু অতি আনন্দ যেন তার গলা চেপে বসে আছে, যার জন্য কথা বলতে চেয়েও বলতে পারছিল না। কেবল চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল নোনা অশ্রুর বিন্দুগুলো। চেরি বোনকে উৎসাহ দিল, বুবু তাড়াতাড়ি কথা বলো, পরে যদি বনফুল বাবু চলে যায় রাগ করে, কথা বলো তাড়াতাড়ি। চেরির চোখে অশ্রু টলমল করছে। চিত্রা তখনই কেঁদে দিল খুব অসহায়ের মতন। অভিযোগ করে বলল, আমি ভালো নেই বনফুল, তুই কেন আমারে দূরত্ব দিয়েছিস? আমার কষ্ট হয় ভীষণ। বনফুল উত্তরে কিছু বলতে নিয়েও কেমন যেন চুপ করে গেল। তার করুণ হাসি মিলিয়ে গেল কিসের এক গম্ভীরতায়। কর্কশ কণ্ঠে কেবল বলল, ভালো নেই কে বলেছে? আজকাল তোদের অনেক মানুষ হয়েছে। বনফুলের কঠিন কণ্ঠের তোপে ফিকে হয়ে এলো চিত্রা ও চেরির আনন্দ। হুট করে কি হলো মেয়েটার? এই তো ভালো ছিল। চিত্রা অবাক চোখে তার পাশের বারান্দায় তাকাতেই থমকে গেল। নীরু নামের মেয়েটি তুহিন ভাইজানের বারান্দা পরিষ্কার করছে। হয়তো বনফুল এটা দেখে রেগে গেছে। চিত্রা আগবারই কিছু বলার আগে হনহন করে স্থান ত্যাগ করলো বনফুল। চিত্রা কেবল অসহায় চোখে দেখলো সেটা। তুহিন ভাইজান ও নীরুর উপর তার রাগের পাল্লা আরেকটু বাড়ল। সে দিক বিদিক শূন্য হয়ে নিজের বারান্দার ফুলের টপটা ছুঁড়ে মারল সেখানে। তুমুল শব্দে টপটি ভেঙে চুরে গেল। এই ভয়ানক শব্দ শুনে চমকে উঠল নীরু। ঘর থেকে ছুটে এলো তুহিন ভাইজান। সেকেন্ডের মাথায় পরিবারের সকলে ভিড় করলো তুহিনের বারান্দায়। নীরু নিষ্পলক তাকিয়ে রইল চিত্রার দিকে। ডান পায়ে তার খানিক চোটও লেগেছে। তুহিন বিস্মিত ভঙ্গিতে চারিপাশে চাইল। বোনের রুদ্রমূর্তির দিকে তাকিয়ে তার দৃষ্টি স্থির হলো। অবনী বেগম অবাক কণ্ঠে বললেন, কিভাবে ভাঙলো এটা? নীরু, ব্যথা পাওনি তো মা? মেয়েটার চোখ মুখ কোমল হয়ে এলো। মেঘবন্দ্র কণ্ঠে বলল, না আন্টি,
ব্যথা পাইনি। টপটা একপাশে রাখতে গিয়ে পড়ে গেছে। এটা তো চিত্রা ফুলের টপ, তুহিনের বারান্দায় কি করে এলো? প্রশ্নটি করে থামলো মুনিয়া বেগম। পাশ ফিরে লাগোয়া বারান্দায় চিত্রাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার ভ্রুদয় কুঞ্চিত হয়ে এলো। কপাল কুঁচকে বললেন, চিত্রা, চেরি কি করছিস? এখানে আয়। চিত্রার শক্ত মুখের আদল ততক্ষণে বদলে অনুশোচনায় পরিণত হয়েছে। রাগের বশে সে নিজের ভারসাম্য হারিয়ে মেয়েটাকে আঘাত করেছে ঠিকই, কিন্তু মেয়েটা কেমন তাকে বাঁচিয়ে দিল। অনুশোচনায় মাথা নত করে চিত্রার রুমে চলে গেল। শক্ত হাতে খিল দিল দরজায়। চেরিকেও বের করে দিল ঘর থেকে। তার আর বনফুলের মাঝে আজকে কোনো তফাৎ নেই। তারা নিজেদের ভালোবাসাকে এত বাড়াবাড়ি রকমের প্রাধান্য দিয়ে আশেপাশের সকল কিছুকে তুচ্ছ করে ফেলেছে। চিত্রার লজ্জায় মাথা নত হলো। আজ সে বড় বোকামি করে ফেলেছে। ভালোবাসা কি অন্ধ হতে শেখায়? মধ্যরাতে তারাবিহীন আকাশের চাঁদ দেখতে মগ্ন চিত্রা হুট করে খেয়াল করলো বনফুল তার বাড়ি থেকে লুকিয়ে বের হয়ে যাচ্ছে। চালচলনে তার গোপনীয়তা। চিত্রারও সন্ধিহান মস্তিষ্ক তার পিছু নিতে বলল। যেমন ভাবনা তেমন কাজ। এই মধ্যরাতে নির্ভয়ে সে বন্ধুর পিছু ছুটল। তোয়াক্কা করল না নিজের বিপদের কথা। রাতের রাস্তা বিদায় হওয়া, শীতের কিঞ্চিত ঘন কুয়াশা আঁকড়ে ধরে। কেমন শুনশান হয়ে আছে। ব্যস্ত শহরের বুক এখন একাকিত্ব জাপটে ধরে হাপিতেশ করছে। সে একা শহরের সঙ্গী হলো কিছু সোডিয়ামের আলো, যারা অক্লান্ত পায়ে দাঁড়িয়ে থাকে নির্নিমেষ। সেই শুনশান রাস্তায় খুব দ্রুত পদচারণা করছে বনফুল। তার পেছনে তাল মিলিয়ে হাঁটছে চিত্রা। সাবধানী পায়ে মেয়েটাকে লক্ষ্য রাখছে, বারবার মন কু ডাকছে। কোনো কারণে বনফুল এত রাতে বেরিয়েছে তা খুঁজে পেল না চিত্রা। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ এগিয়ে গেল তারা। এলাকা ছেড়ে অনেকটা দূর। ঠান্ডায় চিত্রার গা কেঁপে উঠছে বারংবার। ভেঙে যাওয়া হাতটাও ব্যথা করছে অতিরিক্ত নড়াচড়ায়। গলা থেকে শুরু করে কান অব্দি তীক্ষ্ণ এক ব্যথা ছড়িয়ে যাচ্ছে। হয়তো অতিরিক্ত ঠান্ডায় টনসিল বেড়ে যাচ্ছে। কিছুটা অসাবধান হতেই সে পথ হারিয়ে ফেলল। কোন রাস্তায় বনফুল গিয়েছে ঠিক বুঝে উঠতে পারল না। সামনে 3টা বড় রাস্তাও একটা ছোট গলি গিয়েছে। বনফুল ঠিক কোন রাস্তায় চলে গেল মুহূর্তের মাঝে চিত্রা ধরতে পারল না। সেকেন্ড খানিক অবচেতন হতেই এমন একটা কাজ হয়ে গেল। আফসোসে আফসোসে শিরা উপশিরায় বিরক্ত ছড়িয়ে পড়ল। তবুও চিত্রা ব্যস্ত হলো। ছুটে গিয়ে ভালো করে প্রতিটা রাস্তা দেখল, কিন্তু কোথাও বনফুলের টিকিটা খুঁজে পেল না। একটা ভোতা রাগ মাথা চারা দিয়ে উঠল। পথের ছোট পাথরের টুকরোতে সশব্দে একটা লাথিও মারল। অবশেষে ক্লান্ত হয়ে বসে পড়ল পথের কোনায়। ঠিক কতক্ষণ বসে রইল সেটা সঠিক ঠাহর করতে পারল না, তবে পা ঝিম মেরে আসতে উঠে দাঁড়ালো। রাত তখন প্রায় নিঃশেষের দিকে, ভোর হতে চলল। মনের মাঝে তীব্র ভয়, বনফুলের কিছু হয়ে যায়নি তো। সেই ভয়টুকু নিয়ে সে বাড়ির পথে রওনা হলো। খুব বেশি বোকামি করে ফেলেছে সে। বনফুলের পিছনে পিছনে না এসে তাদের বাড়ির লোকদের আগে খবর দেওয়া উচিত ছিল। মেয়েটার যদি কোনো বিপদ হয়। আরও অকল্যাণ ভাবনায় চিত্রার চিত্ত চঞ্চল হয়ে উঠল। সে দ্রুতই ছুট লাগালো বাড়ির দিকে। রাতের আকাশ তখন কুচকুচে আধার কাটিয়ে উঠতে শুরু করলো। যেমন করে একটা জীবন ভয়ঙ্কর দুঃখ কাটিয়ে ওঠে ঠিক তেমন করে। ঘুটঘুটে অন্ধকার ভাবটি আর আকাশে নেই। হিমেল বাতাসে তীব্রতাও কিছুটা বেড়েছে। বাড়ির সামনে সেই চিত্রা থমকে গেল। বাহার ভাইদের বাড়ি থেকে কিছু ভাঙার শব্দ ভেসে আসছে। পাওয়া যাচ্ছে বনফুলের মিহি চেঁচামেচির শব্দ। থমকে গেল চিত্রা। যে মেয়েটার আশায় সে পথের ধারে বসে রইল, সে মেয়েটা বাড়িতেই। এটা কি করে সম্ভব? নিজের প্রশ্নের কোনো সঠিক উত্তর পেল না সে। দিগ্ভ্রান্ত হয়ে বাহার ভাইদের দরজার কাছে এসেই থেমে গেল সে। সংশয় আর দরজায় টোকা দেওয়া হলো না। অজানা প্রশ্নগুলো অজানা রেখে চিত্রা থেমে গেল। সামলে নিল নিজেকে। এমন সময় কারো বাড়ির ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয়। তবুও সে কাল একবার বাহার ভাই ও আন্টিকে সব জানাবে। সকাল হতেই সওদাগর বাড়িতে তুমুল হইচই। টেবিলে বসে এক মনে পড়ছিল ওহি। অবশেষে সেই হইহুল্লাতে অতিষ্ঠ হয়ে সে উঠে গেল বাহিরে। ড্রয়িং রুম জুড়ে দাঁড়িয়ে আছে বাড়ির প্রতিটা সদস্য। অবনী বেগমের গালে চরের চিহ্ন। চেরি রুমের এক কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে ভয়ে জুবুথুবু বাচ্চাটি। ওহি অবাক হলো। যদিও আগে বাড়ির কোনো চিৎকার চেঁচামেচিতে তাকে পাওয়া যেত না, কিন্তু আজ সেই প্রচলিত প্রথা মিথ্যে করে দিয়ে সে কথা বলে উঠল। তাজ্জব কণ্ঠে বলল, কি করছেন? আমজাদ সওদাগর মেয়ের পানে চাইলেন। রুক্ষ ও চোখজোড়া তার শিথিল হয়ে এলো প্রায়। একবার অবনী বেগম, আরেকবার ওহির পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন। বিক্ষিপ্ত কণ্ঠে বললেন, কিছু না, তুমি ঘরে যাও। কিছু না হলে নিশ্চয়ই এত চেঁচামেচি হতো না। তাই বলুন, কি করছেন? আপনি বাড়ি ভর্তি মানুষদের সামনে ওনার গায়ে হাত তুলেছেন, যেখানে আপনার 6 বর্ষীয় মেয়েটিও অবস্থারত আছে। আপনি এমন বিবেকহীন হয়ে গেলেন কিভাবে? মেয়ের কথায় হতভম্ব হয়ে গেলেন আমজাদ সওদাগর। থতমত খেল অবনী বেগম সহ উপস্থিত সকলে। অবশেষে আমজাদ সওদাগর রাশভারী কণ্ঠে বললেন, যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতেই হবে। আপনিও তো অনেক কিছুর প্রাপ্য, কেউ তো সেটা আপনাকে দেয়নি। অহি, চিৎকার করবেন না। আপনার চিৎকার আমি ভয় পাই না, সেটা নিশ্চয়ই জানেন।
আফজাল সওদাগর এই অস্বস্তিকর পরিস্থিতিকে স্বাভাবিক করতে ডেকে উঠলেন। ভাইকে ধমক দিয়ে বললেন, আমজাদ, চিৎকার করিস না। মেয়েটা তোদের এসবের জন্যই এত পাথর হয়ে গেছে। ভাইজান, আপনি বলে দেন ওদের, ওয়াহিকে ওরা নিতে যাচ্ছে আর ওয়াহি ওদের সাথেই যাবে, আর কোনো কথা হবে না। আর কেউ একটা কথা বললে তার দুর্গতি আছে। শেষের কথাটা আমজাদ সওদাগর তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল। আজ চুপ নেই অবনী বেগমও, সেও তীক্ষ্ণ স্বরে জবাব দিল, তুমি কি দুর্গতি দেখাবে আমিও দেখব, কিন্তু আমার মেয়েকে আমি কারো কাছেই দিব না। ও আমার সন্তান, ওর ভালো মন্দের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার। তুমি বললেও আমি সিদ্ধান্ত নিব, না বললেও আমি নিব। অবনী বেগমের এই রণমূর্তি অচেনা সকলের। আমজাদ সওদাগরও হতবিহ্বল হলো। তবে প্রশান্তির হাসি ওহির ঠোঁটের কোণে। বেশ শান্ত স্বরে অবনী বেগমের উদ্দেশ্যে সে বলল, আপনার এই দিনটি দেখার জন্যই আমি এতকাল অপেক্ষা করেছিলাম। যদি আরও আগ থেকে নিজের সংসারের হালটা শক্ত হাতে ধরতেন, তাহলে আপনার জীবন আরও সুন্দর কাটত। ওহি নিজের কথা শেষ করে আবারও নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমের আলোচনাও স্থগিত হলো সেখানে। সাভারের মোড় ঘেঁষে যাওয়া রাস্তার পাশে দাঁড়িয়ে আছে চিত্রা। আজ সে কলেজে গিয়েছিল অ্যাডমিট কার্ড আনতে। উত্তপ্ত রোদে বাজে অবস্থা মেয়েটির, ঘামে ভিজে চুপচুপে তার শরীর। অসহ্য রকমের বিরক্তি নিয়ে নাকমুখ কুচকে দাঁড়িয়ে আছে সে, অথচ আশেপাশে দেখা নেই রিকশার। মাথায় উত্তপ্ত রোদ্দুর নিয়ে যখন তার নাজেহাল অবস্থা, সেই মুহূর্তে চোখে পড়ল অপ্রত্যাশিত একটি দৃশ্য। পরিচিত দুটি মুখ রিকশায় বসে তার সামনে দিয়ে ছুটে যাচ্ছে। চিত্রার মনে হলো যেন কেউ তার হৃদয়ের একটা অংশ টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলছে। আর যাই হোক, বাহার ভাইকে সেই অপরিচিত মেয়েটার সাথে সহ্য করতে পারে না, অথচ সেই দৃশ্যই তাকে দেখতে হয়। বেখেয়ালি বাহার ভাই কেমন করে যেন ওই মেয়েটার খেয়াল হয়ে উঠেছে। ভবঘুরে বাহার ভাই কেমন যেন মেয়েটার মাঝে নির্দিষ্ট একটা গন্তব্য স্থাপন করে ফেলেছে, যা চিত্রাকে ভালো থাকতে দেয় না। অসহ্য রকমের এক বুক ব্যথা চিত্রা হা পিতেশ করে ওঠে। মনে হয় তার সবকিছু ধ্বংস করে দিতে। অসহায় দৃষ্টিতে তার হাতে শপিং ব্যাগটার দিকে তাকায় সে। এই তো কিছুক্ষণ আগেও একটা পাঞ্জাবি পছন্দ হতে বাহার ভাইয়ের জন্য সেটা কিনে ফেলেছে। কখনো লোকটিকে পাঞ্জাবিতে সে দেখেনি, তাই তো একটু দেখতে পাওয়ার কি তৃষ্ণা। অথচ এমন একটা দৃশ্য দেখলো যা চিত্রা সকল মুগ্ধতা মুহূর্তে নষ্ট করে দিল। অতি দুঃখে পাঞ্জাবিটা পথের ধারে ছুঁড়ে মারল। অতিরিক্ত ভালোবাসা যেন এভাবে অবহেলায় থিতিয়ে আসে। আকাশের বুকে তখন বিষণ্ণ সন্ধ্যার আগমন। চারিপাশে পাখিরা উড়ে যাচ্ছে নীরে। ক্লান্ত কৃষাণ ফিরে যাচ্ছে তার গৃহে। ব্যস্ততারও হয়েছে ছুটি। রিকশার সিটে বসা কপোতিরা ফিরে যাচ্ছে যার যার গন্তব্যে। এ যেন এক বিচ্ছেদের সন্ধ্যা। বিল্ডিংয়ে এলাকায় বিদ্যুৎ নেই দেখে প্রায় সকলেই রাস্তায় বেরিয়েছে। আবাসিক এলাকা দেখে এখানে তেমন কোনো যানবাহনের চলাচল নেই। কেবল যাদের নিজস্ব গাড়ি আছে তাদের গাড়ি এলাকায় প্রবেশ করে। বিভিন্ন বাড়ির সামনেই খোলা জায়গা আছে, সেখানে কোথাও মহিলাদের আড্ডা চলছে, কোথাও বা বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে তর্কাতর্কি করছে পুরুষ সমাজ। টিনেজার মেয়েগুলো কোথাও রং মিশিয়ে একসাথে বসে কোষগল্পে মেতে উঠেছে, কোথাও বা অনেকে ভার্চুয়াল জগতে ডুব মেরেছে। ছেলেগুলো পথে হাঁটছে, কখনো বা বিভিন্ন খেলায় মত্ত হচ্ছে। চারিপাশে আড্ডার শোরগোল। এই যেন এক অনন্য পরিবেশ, এই যেন এক সুখের আবহাওয়া। এক মুঠো রাত যেন আধারের খামে আনন্দ নিয়ে এসেছে। সওদাগর বাড়িতে আড্ডার জন্য এসেছেন মৃন্ময়দের বাড়ির সকলে। শাহাদাতের নতুন বউ মৃন্ময় এসেছে। বাড়ির সামনে খালি দিকটায় বিশাল আড্ডার ব্যবস্থা করা হয়েছে, হইচই চারিপাশ জুড়ে। কখনো বা দারুণ কথায় সকলে হেসে লুটোপুটি খাচ্ছে, কখনো বা ভাবুক সুরে অন্যের ব্যাপার নিয়ে আলোচনা করছে। ওহি আর চেরি সেখানে বসে নিজেদের মন মতন গল্প সল্প করছে। তার কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে চাঁদনি, দৃষ্টি তার আকাশে নিবদ্ধ। বেশ অনেকক্ষণ একটানা তার দাঁড়িয়ে থাকা। চাঁদনি চোখ বন্ধরত অবস্থায় অনুভব করলো তার পাশে এসে কেউ দাঁড়িয়েছে, খুব নীরবে নিভৃতে। চাঁদনি নিষ্প্রাণ হাসলো, ক্ষীণ স্বরে বলল, কেমন আছো মিন্না? আজকাল বাড়ির পাশে আরশিনগর গানটা যে গাও না, পরশিকে বুঝি আজকাল মনে পড়ে না? মৃন্ময় চমকালো, ভীষণ অবাক হলো, বিস্মিত কণ্ঠে শুধালো, ইন্দুবালা, আপনি আমার সাথে কথা বলছেন নিজে? মৃন্ময়ের চোখে মুখে আনন্দ ছড়িয়ে গেল স্রোতের বেগে। এই আনন্দ যেন বহু আকাঙ্ক্ষিত কিন্তু অপ্রত্যাশিত। কথা বলা উচিত নয় বুঝি? সরি ইন্দুবালা, আমি আপনার এত বড় ক্ষতির কারণ হতে চাইনি। সরি বলো না মিন্না, আমার তোমার উপর কোনো রাগ নেই। এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা আমরা আর না চাইতেও করে ফেলি বা প্রাকৃতিকভাবে হয়ে যায়, এত কারো দোষ থাকে না। তাহলে মুখ ফিরিয়ে রেখেছিলেন যে? নিজেকে সময় দিয়েছিলাম, সুখ ফিরিয়ে রাখিনি। তোমার চোখে এসব যতটা হালকা এবং রঙিন,
আমার চোখে এটা ততটাই কঠিন এবং ফ্যাকাশে। তোমার চোখের প্রিয় ফ্যান্টাসি, অথচ আমি আটপৌড়ে। নিজের পছন্দ ভালো লাগাকে ভালোবাসার সাথে গুলিয়ে ফেলো না মৃন্ময়। মৃন্ময় চুপ করে রইল। তার সামনের নারীটির দিকে আজও তার মুগ্ধ দৃষ্টি নিবদ্ধ, অথচ মানুষটার জীবনে বড় ক্ষতির কারণও সে। সকলে যখন আড্ডায় মশগুল, তখন খুব লুকিয়ে বাড়ির গেটের বাহিরে এসে দাঁড়িয়েছে চিত্রা। এত মানুষের মাঝে নিজেকে কেমন যেন লাগছিল, অস্বস্তিতে চারিপাশ ভরে উঠছিল। তাই শান্তির খোঁজে বাহিরে আসা। চিত্রার চোখ অনির্দিষ্ট পথের বাঁকে আটকে। আধারের মাঝেও তার মেয়েলি সুন্দর নারী সত্তাটি জ্বলজ্বল করে উঠছে। মোহভরা দুটি চোখে যেন কত আহাজারি নামতা গুনতে ব্যস্ত। রংচটা বাড়িটির দিকে হুট করে তাকাতে দেখলো বাহার বাড়িটি থেকে বেরিয়ে আসছে। হাতে সিগারেটের ছোট্ট জল আলো নিখুঁত দেখা যাচ্ছে। বাহারকে দেখতেই দুপুরের দৃশ্য মনে পড়ে গেল তার। মুহূর্তে মুখ ফিরিয়ে নিল সে। মনস্থির করলো বাড়ির ভেতরে যাওয়ার। তার আগেই বাহারের ডাক ভেসে এলো। আজকাল নিয়ম বদলেছে নাকি রণাঙ্গনা? ছুতে যাওয়া মানুষটাকে ফিরিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করছো না যে মেয়ে? চিত্রা সরু চোখে তাকালো। নয়নে নয়ন মিলল প্রেম ও তৃষ্ণার অঘোষিত দম্পতির। রঙ্গনার চোখে অভিযোগের মৌন ভাষাদের বুঝে নিল যেন প্রেমিক। হাসলো তাই কিঞ্চিত। অভিযোগের ভাষাটা এত তীক্ষ্ণ কেন? তবে কি অপরাধটাই ভয়ঙ্কর করে ফেলেছিল নাকি? না বাহার ভাই, কোনো অভিযোগ তো নেই। সদ্য উকি দেওয়া অংশু মালির মিষ্টি আলো চুম্বন খেয়ে যায় গোল গোল চিত্রার মুখাভাবে। তা দেখে শক্ত প্রেমিকের বুকেও উঠে ঝড়। সে তাকিয়ে থাকে নির্নিমেষ। এই দৃষ্টি লজ্জায় ফেলে পুতুলের ন্যায় প্রেমিকাকে সে মিনমিন করে বলে, তাকিয়ে আছেন কেন? এত জ্বালাচ্ছ বলে? এত জ্বালিও না আমায়, পুড়ে যাচ্ছি তুমি। চিত্রা অবাক হলো। কোথায় জ্বালাচ্ছি? এই যে জ্যোৎস্না এসে আলিঙ্গন করছে তোমায়, রূপে ঢলাচ্ছে মুগ্ধতা, আমি কি তা দেখে নিজেকে বিয়ে খেয়ালি রাখতে পারি মেয়ে? আমার তো লোভ হয় মিঠি আলিঙ্গনের। তবে কি আর করার, জ্যোৎস্নার মতো যে আমার কোনো সাধ্য নেই। এত মূল্যবান শরীরটাকে কি এই দেহ ছুঁতে পারবে বলো? কখনোই না। চাঁদকে ছোঁয়ার সাধ্য যে আমার নেই রণাঙ্গনা, তাই দূর হতেই তোমায় দেখে যাই। যেদিন বেকারত্বের আকাশে সাফল্যের চাঁদ মুখ তুলে চাইবে, সেদিন জ্যোৎস্না হয়ে আমি ঝরব। ততদিন অব্দি দূর আকাশের চাঁদ আমার হয়ে থাকবে তুমি। চিত্রা জবাব দেওয়ার আগে বাহার হাঁটা শুরু করলো। কণ্ঠে তার নিপুণ গান। বন্ধুর প্রেম ও জ্বালায় অঙ্গ জ্বলে, জ্বালা কি দিয়ে ভাই। ওহি বিশাল প্রাচীর ঘের একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার কাঁধে শুয়ে আছে ছোট্ট হুমু। হুট করে রাস্তায় দেখা হয়ে গেছিল বাচ্চাটার সাথে। এখন সে আর ওহিকে ছাড়বে না। অবশেষে না পেরে বাধ্য হয়ে বাড়িতে আসতে হলো ওহিকে। সুন্দর দোতলা বাড়িটার সামনে জায়গাটাতে বাগান করা। সেখানে ফুটে আছে রং বেরঙের ফুল। বাগানের ভিতর বসার জন্য একটা সুন্দর জায়গাও আছে। বাগানটার মাঝখানে ছোট্ট জলাশয় টাইপ কিছু আছে, যা খুব সুন্দর এবং আকর্ষণীয়। ওহির চোখ ছানা বড়া। হ্যাঁ, ওদেরও নিজস্ব বাড়ি এবং বাগান আছে ঠিক, কিন্তু এত শৌখিনভাবে কোনো কিছুই গোছানো নেই। বাড়িটা দেখলে বোঝা যায় কোনো একজন মানুষ অনেক শখ করেই বাড়িটা বানিয়েছেন। ওহির ভাবনার মাঝে নওশাদ ডাকলো, বাড়ির ভেতর যাবেন না? বাইরে থেকে দাঁড়িয়ে দেখবেন। ওহির ধ্যান ভাঙে, তবে মন টানে না আর ভেতরে যেতে। তন্মধ্যেই খেয়াল করে ছোট্ট হুমু গভীর ঘুমে তলিয়ে গেছে। ওহি যেন হাঁপ ছেড়ে বাঁচল। হুমুকে দেখিয়ে বলল, যার বায়নায় এসেছি সে তো ঘুমিয়ে পড়েছে, এবার না গেলেও চলবে। হ্যাঁ, তাই বলে বাহির থেকে চলে যাবেন নাকি? নওশাদের প্রশ্নে ওহি গাইগুই করল। সে বরাবরই কম মিশুকে। হুট করে কারো বাড়িতে চলে যাওয়া তার কাছে বড় অশোভনীয় লাগলো। আর তাছাড়া বাড়ির ভেতর কে আছে সেটাও সে জানে না। কে তাকে কোন নজরে দেখবে, তাদের সাথে কিভাবে কথা বলবে, কি বলবে, সেটাও ভাবার বিষয়। অথচ এই জায়গায় চিত্রা হলে মহা আনন্দে চলে যেত। মেয়েটা বড় মিশুক কিনা, এক মুহূর্তে মানুষের সাথে মিশে যেতে পারে, কিন্তু ওহির যে বড় সংকোচ হয়। তাই এত শত অস্বস্তি নিয়ে অবশেষে সে মনস্থির করলো যাবে না। যেই ভাবনা সেই কাজ। হুমুকে আলগোছে নওশাদের কোলে দিতে দিতে বলল, আজ নয়, আরেকদিন যাব। আজ একটু তাড়া আছে। এটা কখনো সম্ভব না। আপনি আমার বাড়ির সামনে থেকে চলে যাবেন আর আমি কিছু বলবো না ভেবেছেন? চলুন এক্ষুনি, না হয় হুমু কাঁদবে। নওশাদের বোকা বোকা একরোখা উত্তরে ওহি বিরক্ত হলো না, বরং হাসলো। যার জন্য যেতাম সে তো ঘুমেই, তাহলে কিভাবে কাঁদবে সে? ওহির ভাবলেশীন উত্তরে ভেবাচাকা খেল নওশাদ। তবে সে দমে যাওয়ার পাত্র নয়। তাই ওহিকে বিব্রত করতেই দুষ্টুমির স্বরে বলল, হুমু না কাঁদলে হুমুর বাপ কাঁদবে, তাও আপনাকে যেতে হবে। তাহলে বরং হোমোর বাপ একটু কাঁদো, এরপর ভেবে দেখব যাওয়া যায় কিনা। কাঁদবো সেদিন যেদিন একবারের জন্য আনবো, খুশিতে কাঁদবো। আজ তো মিনিট খানেক থাকবেন, কান্নাটা আজ লস প্রজেক্ট হবে।
নওশাদের কণ্ঠে দুষ্টুমি ছোঁয়া এবং ঠোঁটে কুটিল হাসি। ইশারা বুঝতে ভুল হয় না ওহির, তাই তো সে প্রায় খিলখিল করে হেসে ওঠে। নওশাদের থেকে এক ধাপ উপরে গিয়ে বলে, তাহলে ঠিক আছে, কান্নাটা সেদিনের জন্যই বরাদ্দ থাক, যেদিন এটা লাভ প্রজেক্ট হবে। আজ তবে আসি। কথা থামিয়ে বিদায় নিল ওহি। নওশাদও চেয়েও জোর করতে পারল না। অতটুকু অবধি অধিকার তার বোধহয় এখনো হয়ে ওঠেনি। যখন হবে তখন দরকার হয় বেঁধে রেখে দিবে। সবচেয়ে বেশি বেতনে টিউশনিটাও আজ হাতছাড়া হয়েছে বাহারের। ছাত্রের বিরক্তিকর কর্মকাণ্ডে টিউশনিটা ছাড়তে বাধ্য হয়েছে সে। অল্প বয়সী মেয়েদের আবেগ থাকে গুরুতর, এবং সেই আবেগে সমুদ্রে পড়ে তারা আর কিছু দেখতে চায় না, বুঝতে পারে না। বাহারের ছাত্রী টিনাও সেই শ্রেণীর একজন মানুষ। অতিরিক্ত আবেগে সে অন্ধ হয়ে গিয়েছে। অন্ধ না হলে কি আজ বাহারকে চিঠি দিতে পারত? এমনকি বাহার প্রত্যাখ্যান করায় তার পা ধরে বসেছিল। অবশ্য বেশ কয়েকদিন যাবতই বাহার এটা খেয়াল করেছিল, কিন্তু পাত্তা দেয়নি। ভেবেছিল অল্প বয়সী আবেগকে বেশি গুরুত্ব না দিলে তা আপনা আপনি থিতিয়ে আসবে। অথচ সে ভুল ছিল। বরং তার নীরবতাকে মেয়েটার সম্মতি ভেবে নিয়ে আরো ভয়ঙ্কর কাজ করার সাহস পেল। বাহারের চোখে মুখে ক্লান্তি আশ্রে পড়ছে। একে একে প্রায় দুটো টিউশনি হাতছাড়া করলো। চিত্রাকে অবশ্য সে ইচ্ছে করে আর পড়াতে যাচ্ছে না। মেয়েটা আজকাল তার কাছে পড়ছিল না। বাহারের সামনে তার যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, ভাবুক হা হুতাশ। কি করবে? বয়স অল্প, নিজের পছন্দের মানুষটাকে এত কাছ থেকে দেখে আবেগ সামলাতে পারে না, অনুভূতি দমিয়ে রাখতে পারে না। এতে প্রকৃতপক্ষে মেয়েটারই তো ক্ষতি হচ্ছে। তাই এসব ভেবে আর পড়াতে চায় না। এমন অনির্দিষ্ট হাজারখানেক চিন্তার বোঝা নিয়ে যখন রাস্তা দিয়ে একা হাঁটছিল বাহার, তখন অনুভব করলো সে একা নয়, তার পাশে আরো একজন হাঁটছে, নিঃশব্দে, নীরবে, নিভৃতে। বাহার পাশ ফিরে তাকাতে চিত্রার ঘর্মাক্ত মুখটি চোখে পড়ল। লাল হয়ে আছে মুখটি। বাহার ভ্রু কুচকালো। তুমি এখানে? আপনি যেখানে আমি তো সেখানেই থাকবো। চিত্রার হাসি হাসি বদনখানি সরু চোখে একবার পরখ করে নিল বাহার ভাই। ধমক দিতে গিয়েও থেমে গেল সে। গুরু গম্ভীর কণ্ঠে বলল, তোমার এখন বাড়িতে দেখার কথা, কিছুদিন পর তোমার পরীক্ষা, সব ভুলে গেছো? বাড়িতে কিভাবে থাকবো? আপনি বাইরে থাকলে আমার যে বাড়িতে মন টেকে না। ফাজলামো করছো? না, ভালোবাসাবাসি করছি। আপনারে ভালোবাসলে এত শান্তি লাগে কেন? কারণ এখনো অশান্তি তোমার ভালোবাসা দুয়ারে এসে দাঁড়ায়নি। কখনো দাঁড়াবেও না। আপনি যেখানে আছেন সেখানে কোনো খারাপই আসতে পারবে না। হাসালে রণঙ্গনা, আগুনের সামনে দাঁড়িয়ে বলছো আগুনকে তুমি বিশ্বাস করো, সে তোমার শরীর জ্বালাবে না। অন্ধ বিশ্বাস করো না মেয়ে, যখন পুড়ে ছাই হয়ে যাবে তখন বুঝবে আগুনের জ্বালা কত। আগে থাকতে সামলে যাও। চিত্রা দাঁড়ালো, আর চোখে চাইলো বাহার ভাইয়ের পানে। বাহার ভাইয়ের দৃষ্টি তখনও গন্তব্যহীন। মিহি মন্দ বাতাস এসে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে তাদের শরীর। চিত্রা সে বাতাসের তালে অন্যমনস্ক হলো, কিছুটা ভাবুক হয়ে বলল, আমায় বিয়ে করবেন বাহার ভাই? চিত্রার অসম্ভব রকমের আবদারে থেমে গেল এবার বাহার ভাইয়ের পা। তড়িৎ গতিতে সে চিত্রার দিকে চাইল। মেয়েটার চোখে যেন পৃথিবী সম মায়া, আবদার, আহ্লাদি, আদরে সকল আধ্যাত্মিক অনুভূতি যেন মেয়েটার মুখমণ্ডলে এসে ঘাপটি মেরে বসেছে। অথচ সেই সকল মায়াও ঝেড়ে ফেলল বাহার। গাছাড়া ভাবে চিত্রার সকল অনুভূতিকে হাওয়ায় উড়িয়ে বলল, অদ্ভুত অদ্ভুত আবদার করো না রণঙ্গনা। চিত্রা দাঁড়িয়ে রইল ঠায়, একরোখা ভাবে বলল, বিয়ে না করলে যাব না। বাহার গা করল না তেমন। চিত্রা ঘাটতারামি করল। বাহারের হাত জড়িয়ে ধরল। মেঘমন্দ্র কণ্ঠে বলল, চলুন বিয়ে করে ফেলি। আমাদের সকল সমস্যা দেখবেন মুহূর্তে শেষ হয়ে যাবে। চলুন। চিত্রার আবদারের কোনো থামাথামি নেই। বাহার বার কয়েক থামতে বললেও চিত্রা শুনল না বারণ। পথচারীদের কেমন সন্দিহান দৃষ্টি এসে চিত্রার চোখ, মুখ এবং শরীরেও ছড়িয়ে পড়েছে। চোখ এড়ালো না তা বাহারের। অবশেষে হুট করে সে একটা অপ্রত্যাশিত কাজ করে বসলো। কোমল চিত্রার আদুরে শরীরটা হালকা বল প্রয়োগ করে ধাক্কা দিয়ে দিল। আচমকা ধাক্কায় ছিটকে পড়ল মেয়েটা, কুকিয়ে উঠল ব্যথায়। অথচ বাহার সেই ব্যথার আর্তনাদ শুনল না। এর আগে সে প্রস্থান নিয়েছে। চিত্রার ব্যথাতুর দৃষ্টি বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। কেউ দেখল না সেই অশ্রু, কেউ দেখল না অষ্টাদশীর বুকের ব্যথা। সওদাগর বাড়িতে চিন্তার আরেকটি রাত নেমেছে। বাড়ির মেয়েটি আজ আবারও নিরুদ্দেশ। চারিপাশে খোঁজ পড়েছে তার। এই নিয়ে আক্রোশে ফেটে পড়েছে চিত্রার দাদি মনোয়ারা বেগম। চিত্রার বাবাও বার কয়েক হুঙ্কার দিয়ে উঠেছে। চিন্তায় সকলের অবস্থা বেসামাল। এর মাঝে সকলকে লুকিয়ে ওহি চেরিকে নিয়ে বেরিয়ে গেল। সাবধানী ভঙ্গিতে কিছুটা দৌড়িয়ে ছুটে গেল তারা বাহার ভাইদের বাড়িতে। বার কয়েক বেল বাজাতেই দরজা খুলল নোমর নামের মেয়েটি। প্রথমে ওহিকে দেখে কিছুটা ভ্রু কুচকালেও পরক্ষণেই চেরিকে দেখতেই তার কুচকানো ভ্রু সমান হয়ে এলো। চোখে মুখে কেমন ছড়িয়ে পড়ল বিরক্ত। কর্কশ কণ্ঠে তবে ফিসফিসিয়ে বলল, কে চাই?
নোংরের এমন কণ্ঠ পছন্দ হলো না ওহির। তাছাড়া মেয়েটাকেও তার পছন্দ নয়। এই মেয়েটাই সেদিন চেরির সাথে খারাপ ব্যবহার করেছিল। তাছাড়া চিত্রাও মেয়েটাকে সহ্য করতে পারে না। আর ওহির সিক্স সেন্স বলে চিত্রা ও বনফুলের দূরত্বের ভয়ানক পরিণতির কারণ এই মেয়েটাই। মেয়েটা ওদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি ছিল। আর সবসময় যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তিগুলো সূচ হয়ে ঢুকে এবং ফাল হয়ে বের হয়, হোক সেটা প্রেমের সম্পর্ক কিংবা বন্ধুত্বের। কি সমস্যায় দরজায় এসে রঙ্গের মতো দাঁড়িয়ে আছেন কেন? কি প্রয়োজন? মেয়েটার কথার ভঙ্গিতে খেপে উঠল ওহি। দাঁত কিরমির করে উত্তর দিল, কাকে সং বলছেন আপনি? জিব্বা টেনে ছেড়ে দেবো আপনার। অসভ্য মেয়ে, থাকছেন অন্যের বাড়িতে, আবার ভাব করছেন যেন আপনিই বাড়ির মালিক। ওহির এমন আক্রোশ সহ্য হলো না মেয়েটার। ওদের মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। মেয়েটার এমন আচরণে ভেবাচাকা খেয়ে গেল তারা। দুই বোন দুজনের মুখ চাওয়াচাই করলো। চেরি অসহায় কণ্ঠে বলল, থাক বুবু, চলে যায়, আসো, ওরা ঢুকতে দিবে না আমাদের। বোনের অসহায় কণ্ঠে রাগ বাড়ল ওহির। ইচ্ছে করলো মেয়েটাকে ঠাটিয়ে দুটো চর মারতে, যদিও জানে না মেয়েটা তার বয়সে বড় কিনা ছোট, কিন্তু তবুও তার এই অন্যায় কাজটি করার ইচ্ছা হলো। অবশেষে না পেরে দুজনেই বাড়ির দিকে পা বাড়াতে বাহার ভাইদের সদর দরজাটা খুলে গেল শব্দ করে। ভেসে এলো মেয়েলি কণ্ঠ, ছোট আপা, তুমি চলে যাচ্ছ কেন? আসো ভেতরে। আকস্মিক বনফুলের কণ্ঠটি কাঠফাটা রোদ্দুরে এক বিন্দু বৃষ্টির ন্যায় লাগলো ওহির। তার আক্রোশ মেটানোরও সুযোগ পেল যেন, তাই তো ভয়ঙ্কর রাগান্বিত কণ্ঠে বলল, কিভাবে ভেতরে যাব বনফুল? তোমাদের বাড়িতে তো নতুন কোর্টি এসেছে, সে অনুমতি না দিলে কি আমরা অধমরা যেতে পারি? শেষের কথাটি ওহি নোংরের দিকে অগ্নিদৃষ্টি ফেলেই বলল, তাই নাকি? শুক্র শুক্র 8 দিন হলো বাড়িতে এসেছে সে, তাও মেহমান হয়ে। সে ঠিক করবে কে বাড়িতে আসবে কে আসবে না। হাসালে ছোট আপা, মেহমান আর যাই হোক করতে হতে পারবে না। আর যারা অনির্দিষ্টকালের জন্য আসে তারা বেশি দিন মেহমানও থাকে না। নোংর যেন অপমানে মূর্ছা গেল, নত যেন মাথাটি তার আরও নত হয়ে এলো। বনফুল তার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো। বনফুলের আচরণে ওহির ভ্রু কুঞ্চিত হলো। মেয়েটার আচরণে তো আজ কোনো উগ্রতা নেই, বরং চোখ মুখ যেন কেমন অদ্ভুত লাগছে। চোখের নিচে কালো কালির প্রলেপ কেমন যেন দেখতে লাগছে। এখন এত শত ভাবনার সময় নেই বলে ওহি তেমন মাথা ঘামালো না, দ্রুতই বাসায় প্রবেশ করলো। ব্যস্ত কণ্ঠে বলল, বনফুল, এখন এত কিছু বলার সময় নেই। বাহার ভাই কোথায় বলো তো? বনফুলের উত্তর দেওয়ার আগেই বাহার সিঁড়ি বেয়ে নেমে আসে, চিন্তিত ওহিকে দেখে প্রশ্ন ছুড়ে, কি হয়েছে? চিত্রাকে খুঁজে পাচ্ছি না বাহার ভাই, আপনি কি একটু খুঁজতে যাবেন প্লিজ? ওহির আবদারে থমকালো বাহার, তবে কিছু একটা ভেবে গাছাড়া ভাবে বলল, তোমাদের বাড়িতে কি লোক সংখ্যা কম পড়েছে খোঁজার জন্য? বাহারের উত্তরে তাজ্জব ওহি। এতক্ষণে উজ্জ্বল মুখটাতে নেমে এসেছে অন্ধকার, কিন্তু থেমে নেই বনফুল। চিন্তিত কণ্ঠে ভাইকে তাড়া দিল, ব্যস্ত হয়ে বেরিয়ে গেল নিজেই। বাহার হতাশার শ্বাস ফেলে সেই পথে হাঁটা ধরল যে পথে মেয়েটাকে ফেলে এসেছিল। বিড়বিড় করে বলল, রণাঙ্গনা, জোর করে যন্ত্রণা বেছে নিচ্ছ, চিরবেদনা হয়ে থেকে যাবে তোমার প্রেম। ঝড় হচ্ছে অবিশ্রান্ত, অক্লান্ত বর্ষণধারায় ভিজছে পিচঢালা কংক্রিটের রাস্তাখানি। তার সাথে ভিজছে নিশ্চুপ নীরবে দাঁড়িয়ে থাকা শতযুগের হলুদ বাল্বগুলো, যার আলোয় ভেজা রাস্তাটিকে মনে হচ্ছে কুড়ির কৃষ্ণকলি। যৌবন যার দেহে টৈটম্বর। বৃষ্টির এই মধ্যরাত একা, এই ব্যস্ত রাস্তায় রাত বাড়তেই চুপ করে নেমে আসে একাকিত্ব। সে একাকিত্বকে সঙ্গী করে ভিজছে এক অভিমানী রঙ্গনা, প্রেমিকের বুকে যত্নে থাকা অবাধ্য ক্যাকটাস ফুল। কম্পনরত হৃৎপিণ্ডটুকু নিয়ে একা একা রাস্তায় ছুটে এসেছে বাহার ভাই, অষ্টাদশীর শখের প্রেমিক পুরুষ। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো বৃষ্টির ছোঁয়ায় অবাধ্য হয়ে লেপটে আছে কপালে, খুব শান্ত নিবিড়ভাবে। নীলরাঙা টি শার্টটাও বৃষ্টির কল্যাণে ভিজে একাকার। শ্যামলা পুরুষটির ছিমছাম শরীরে বৃষ্টিকে মনে হলো শৌখিন প্রেমিকা, যে প্রেমিকা প্রেমিকের দেহ বেশ প্রেম নিয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। চিত্রাকে ফুটপাতের এক কোনায় গুটিসুটি মেরে বসে থাকতে দেখে বাহারের হৃৎপিণ্ড শান্ত হলো, কিন্তু কণ্ঠ হলো রুষ্ট। সে প্রায় বাজখায় গলায় চেঁচিয়ে উঠল, এখানে থাকবে সারা রাত? হঠাৎ রাশভারী পুরুষ কণ্ঠে চিত্রার গুরুগম্ভীর ধ্যানে ভাটা পড়ল। সে ঘোলা ঘোলা দৃষ্টিতে সামনে চাইল। একটানা বৃষ্টিতে ভেজায় চোখ জ্বালা করছে তার। জ্বর আসবে কি ঠিক ঠাউর করতে পারল না সে, তবে প্রেমিকের রুষ্ট চোখ জোড়া সে ঠাউর করতে পারল, তাই কিছুক্ষণ মৌন থেকে জবাব দিল, আপনাকে আসতে বলেছি কে? আর কে বলবে? তোমার পরিবারের মানুষ ছাড়া। তারা তো ভাবে আমি আজাইরা, আমার কোনো কাজকর্ম নেই, তাদের মেয়ের মতিভ্রম হবে, আর আমি আমার সকল কাজকর্ম ফেলে সেই মতিভ্রমের পেছনে বলদের মতো ঘুরব। কথা থামলো বাহার ভাইয়ের, আর ক্ষতবিক্ষত হলো চিত্রার অন্তর।
সে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল মানুষটার দিকে, মনে মনে অভিমানও করল। মানুষটা তাহলে তার কথা ভেবে এখানে আসেনি, তাকে আসতে নিশ্চয়ই জোর করা হয়েছিল, তাই এসেছে। সেজন্য কি এত রেগে গিয়েছে? হয়তো। ভেতরে ভেতরে কথাগুলো ভেবেই তপ্ত শ্বাস ফেলল চিত্রা। তার এই ছোট্ট জীবনে সবচেয়ে বড় আফসোস হলো মানুষটা তাকে ভালোবাসে না, আর এই আফসোস সবচেয়ে যন্ত্রণার। বাহার ভাই তাকে ভালোবাসলে তার বোধহয় আর দুঃখ থাকতো না। চিত্রার অভিযোগের গোপন শ্বাস অগোচর হলো না প্রেমিকের। সেও এক দীর্ঘশ্বাস ফেলল। আসলে চিত্রার প্রতি তার রাগ না, একটা গোপন ভয় তৈরি হয়ে গিয়েছিল। যখন শুনল মেয়েটা এত রাত্রেও বাড়ি ফিরেনি, তখন অনাকাঙ্ক্ষিত ভয়ে তার মাথা দপ করে উঠেছিল। এই বুঝি মেয়েটা কিছু করে বসলো, সেই ভয়টাই কণ্ঠে রাগ হয়ে বহিঃপ্রকাশ ঘটেছে। বাহার হতাশার শ্বাস ফেললো, বড় বড় পা ফেলে খুব নীরবে গিয়ে বসলো চিত্রার পাশে। নিভৃতে তাকালো মেয়েটার মুখের দিকে। চোখগুলো কেমন লাল হয়ে গিয়েছে না মেয়েটার, অথচ সে হুঁশকি তার আছে না নেই। মেয়েটা আজকাল কেমন জেদি হয়েছে, নিজের সকল সিদ্ধান্তে একরকম মনোভাব প্রকাশ করছে। কিভাবে তাকে বুঝাবে যে দায়বদ্ধতার কাছে ভালোবাসা বড় রংহীন হয়ে যায়? যে অবুঝ মেয়েটা কি সেটা বুঝবে? বাহার নিবিড় দৃষ্টি পথের দিকে নিবদ্ধ করলো। এত জেদ করে কি লাভ হয় রণাঙ্গনা? প্রেমিককে পাওয়া যায়। চিত্রার তৎক্ষণাৎ উত্তর। হাসলো বাহার ভাই। প্রেমিককে পেলে কি হয় রণাঙ্গনা? প্রেম সার্থক হয়। চিত্রার আবার দ্রুতগামী উত্তরে বাহার ভাই এক পলক চাইল তার পানে। বেরিয়ে এলো দীর্ঘশ্বাস, সাথে ছন্নছাড়া মানুষটির গোছানো কথা। প্রেমিককে পেলে প্রেম সার্থক? কে বলেছে মেয়ে? প্রেম সার্থক হয় নিঃস্বার্থ ভালোবাসায়। যেখানে চাওয়া পাওয়া থাকে সেখানে স্বার্থ জড়িয়ে যায়, আর সম্পর্কে স্বার্থ চলে এলে সঠিকভাবে ভালোবাসাবাসি আর হয়ে ওঠে না। তখন মানুষ লেগে পড়ে স্বার্থ উদ্ধারের কাজে। ভালোবাসা হলো খোলা আকাশ, যার দৈর্ঘ্য থাকে না, প্রস্থ থাকবে না, যার পুরোটা জুড়ে থাকবে প্রশান্তি, হোক প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি। ভালোবাসা হতে হয় অমলিন, যা কখনো কোনো দিন কিসের বিনিময়ে হারাবে না। নৈকট্য পেলে প্রেম থাকবে, দূরত্ব পেলে প্রেম বাড়বে। এমন প্রেম যে খাঁটি নয়। নৈকট্য হোক কিংবা দূরত্ব, ভালোবাসার পরিমাণ বদলাবে না, তখনই তো হবে প্রেম সার্থক। বুঝলে রণাঙ্গনা? খাঁটি প্রেম দিয়ে কি হবে বাহার ভাই, যদি চাঁদনি আপার মতন না পাওয়া যন্ত্রণা নিয়ে বাঁচতে হয়? চিত্রার গলার স্বর কিছুটা কোমল। হুট করে এমন প্রশ্নে থতমত খেল বাহার ভাই। তড়িৎ গতিতে তাকালো চিত্রার পানে। মেয়েটার চোখে মুখে অসহায়ত্ব, বা চোখটা দিয়ে খুব গোপনে মুক্তোর মতো অশ্রুকণা ঝরে পড়ল। এটাও অগোচর হলো না বাহারের। সে খুব গোপনে তপ্ত এক শ্বাস ফেলল। চাঁদনির হয়তো না পাওয়ার যন্ত্রণা আছে, তবে সে এটা জেনে শান্তি পায় যে তার তরফ থেকে সে যথেষ্ট ছিল। যখন আমরা নিঃস্বার্থ ভালোবাসি, তখন আমরা নিজেরাই ভেতর ভেতর একটা শান্তি অনুভব করি। আমরা জানি পুরো পৃথিবী মিথ্যে হতে পারে, তবে আমাদের ভালোবাসা একমাত্র সত্যি। আর এই শান্তিটা জীবনকে একটি অন্যতম মাত্রা নিয়ে যায় রণাঙ্গনা। কেবল পেতেই হবে, আটকাতে থাকলেই তুমি সেই অনুভূতি অনুভব করতে পারবে না মেয়ে। আপনি আমাকে যতই বোঝান বাহার ভাই, আমি পেতেই হবেতেই থাকতে যাব। মেয়েটার একরোখা জেদ অটল রইল। বাহার ভ্রু কুচকালো খানিক। বিরক্ত হলো কিনা ঠিক বোঝা গেল না, তবে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো। বাহারকে উঠে দাঁড়াতে দেখে তৎক্ষণাৎ তাকালো চিত্রা। আবারও অভিমান হানা দিল তার বুকে। বাহার ভাই কি আবারও অষ্টাদশীর অভিমান না বুঝে মুখ ঘুরিয়ে চলে যাবে? বুকের ভেতর জবাববিহীন প্রশ্ন হামাগুড়ি দিতেই চিত্রা বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।